বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যামোনিয়াম কার্বনিকাম রেমিডিটি HCl অ্যান্সার এলএন স্কিনোর থেকে আমরা আলোচনা করছি। এটা সংক্ষেপে AMC, কমন নেম স্মেলিং সল্টস, আর সাইন্টিফিক নেম দেখতে পাচ্ছি স্যার কিছু শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন না স্যার? ও সরি সরি, এখানে মিউট করে রেখেছিলাম। এখন শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, জি শোনা যাচ্ছে। আমরা অ্যামোনিয়াম কার্বনিকাম রেমিডিটি HCl অ্যান্সার এলএন স্কিনোর থেকে পড়ছি। এটা সংক্ষেপে নাম AMC, কমন নেম স্মেলিং সল্টস, সাইন্টিফিক নেম 2NH4O 3CO2। নরেন্দ্রনাথ স্যারের চার কথা। প্রথম কথা, হৃৎপিণ্ডের দুর্বলতা ও শ্বাসকষ্ট। হৃৎপিণ্ডের দুর্বলতা এবং শ্বাসকষ্ট। দ্বিতীয় কথা, প্রাতকালে মুখ ধুইবার সময় নাক দিয়ে রক্তস্রাব। সকালে মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্তস্রাব। তৃতীয় কথা, রাত্রে নাক বন্ধ হয়ে যায়। রাত্রে নাক বন্ধ হয়ে যায়। চতুর্থ কথা, ঋতুকালে ভেদ বমি। তাহলে আমরা নরেন্দ্রনাথ স্যারের চার কথা দেখলাম। হৃৎপিণ্ডের দুর্বলতা, শ্বাসকষ্ট, সকালে মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্ত পড়ে, রাত্রে নাক বন্ধ হয়ে যায়, আর ঋতুস্রাবের সময় ভেদ বমি হয়। আমরা এলএন স্কিনোটে চলে যাচ্ছি। মডালিটিতে রয়েছে অ্যাগ্রাভেশনে প্রথম কোল্ড ওয়েট ওয়েদার। তাহলে ভেজা ঠান্ডা জলবায়ুতে, আবহাওয়াতে কোল্ড ওয়েট ওয়েদার, ভেজা ঠান্ডা জলবায়ুতে তার অ্যাগ্রাভেশন হয়। ওয়েট পোল্টিচেস, ভেজা পোল্টিস দিলে, যে আমরা জলপট্টি দিই, ভেজা পোল্টিস দিলে তার অ্যাগ্রাভেশন হয়। ফ্রম ওয়াশিং, জলে বা পানিতে ধোয়ার পর। ডিউরিং মিনসেস, মেয়েদের ঋতুস্রাবকালে, ঋতুস্রাবের সময় তার অ্যাগ্রাভেশন হয়। পানি দিয়ে ধৌত করলে অ্যাগ্রাভেশন হয়। ভেজা পোল্টিস লাগালে অ্যাগ্রাভেশন হয়। ভেজা ঠান্ডা জলবায়ুতে অ্যাগ্রাভেশন হয়। আমরা অ্যাগ্রাভেশনটা দেখলাম। আমরা এমন কার্ভ রেমিডিটি পড়ছি। এর এমুলেশন হলো লেইং অন অ্যাবডোমেন, মানে উপর হয়ে তলপেটে চাপ দিয়ে শুলে। লেইং অন অ্যাবডোমেন মানে অ্যাবডোমেনের উপর যদি শয়, মানে পেটটা নিচের দিকে দিয়ে। এটা অ্যাসিটিকাম অ্যাসিডামেও রয়েছে। তাহলে এমন কার্ভ এবং অ্যাসিটিকাম অ্যাসিডামের এখানে পার্থক্য করতে হবে। উপর হয়ে শুইলে উপশম, এখানে দুইটা রেমিডির তুলনা করতে হবে। অন পেইনফুল সাইট, ব্যথাযুক্ত পাশে চেপে শুলে উপশম, যেটা পালসিটিলাতেও রয়েছে। তাহলে এমন কার্ভ এবং পালসিটিলাতে এটা রয়েছে। ব্যথাযুক্ত পাশে, যে পাশে ব্যথা করে সে পাশে যদি চেপে শয়, সে পাশে কাত হয়ে শয়, তাহলে উপশম। ইন ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়ায়, শুষ্ক আবহাওয়ায় তার উপশম হয়। আবার আমরা অ্যাগ্রাভেশন দেখেছি কি, ভেজা ভেজা আবহাওয়ায় অ্যাগ্রাভেশন, শুষ্ক আবহাওয়ায় উপশম। উপর হয়ে শুলে উপশম, ব্যথাযুক্ত পাশে, বেদনাযুক্ত পাশে চেপে শুলে উপশম। আমরা মডালিটিটা দেখলাম। স্যার মডালিটি কি পার্থক্য করবেন স্যার? স্যার আমাদের এই দুটো মেডিসিন পড়া হয়েছে স্যার, একটু আপনারা দেখে নেবেন তাহলেই হয়। আমরা এটা দেখেছি অলরেডি, আচ্ছা। এটা পার্থক্য বা তেমন কিছু নাই। কনস্টিটিউশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স, তাকে দেখতে কেমন লাগবে? স্টাউট, ফ্লেশি ওমেন উইথ ভেরিয়াস ট্রাভেলস ইন কনসিকুয়েন্স অফ লিডিং সেডেন্টারি লাইফ। সেডেন্টারি লাইফ আমরা দেখেছি যে যারা মানে শুয়ে বসে দিন কাটায়। তাহলে স্টাউট, ফ্লেশি ওমেন, মোটা সোটা মেদপূর্ণ স্ত্রীলোক, উইথ ভেরিয়াস ট্রাভেলস, যাদের অনেক ধরনের সমস্যা রয়েছে, ইন কনসিকুয়েন্স অফ লিডিং ইন এ সেডেন্টারি লাইফ। তাদের এই যে শুয়ে বসে যে জীবনটা লিডিং করে তারা, যার ফলে তাদের ভেরিয়াস ট্রাভেলস থাকে, বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন অসুখ, এবং তারা দেখতে কেমন? মোটা সোটা মেদপূর্ণ মহিলা। ডেলিকেট ওমেন হু মাস্ট হ্যাভ দি স্মেলিং বোটল কন্টিনিউলি অ্যাট হ্যান্ড। তাহলে স্মেলিং বোটল মানে স্যান্টের বোতল আর কি। ডেলিকেট ওমেন হু মাস্ট হ্যাভ, যাদের অবশ্যই কি থাকতে হয়? স্মেলিং বোটল কন্টিনিউলি অ্যাট হ্যান্ড, সবসময় সাথে, হাতের মধ্যে তাদের এই যে
সেন্টের গন্ধযুক্ত বোতল আর কি, যেটা সেন্টের বোতল, সেটা সাথে তারা রাখে, তাদের সাথে থাকতে হয়, এরকম একটা অবস্থা। যে যেসব মহিলারা কোমলাঙ্গী, ডেলিকেট মানে তাদের কোমল অঙ্গ, এবং হাতের কাছে গন্ধযুক্ত বোতল রাখে সবসময় কন্টিনিউলি অ্যাট হ্যান্ড স্মেলিং বোতল, রেডিলি ক্যাচ কোল্ড ইন উইন্টার, এবং শীতকালে তাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তাদের ক্ষেত্রে উপযোগী। এটা এই যে মহিলাদের কথা বলা হলো, যে এইসব মহিলাদের শীতকালে কি হয়, একটুতেই ঠান্ডা লাগে। রেডিলি ক্যাচ কোল্ড ইন উইন্টার, সহজেই তারা শীতকালে ঠান্ডা লেগে যায় তাদের। এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। আমরা দেখলাম মোটাসোটা মেদপূর্ণ স্ত্রীলোক মহিলা যারা শুয়ে বসে দিন কাটায়, তাদের বিভিন্ন অসুখে এটা ব্যবহৃত হয়, এবং তারা খুব কোমল অঙ্গ, এবং তাদের হাতের কাছে সবসময় তারা সুগন্ধি বোতল রাখে, এবং তারা শীতকালে একটুতেই তাদের ঠান্ডা লাগে। কনস্টিটিউশনটা দেখলাম। এখন মেন্টাল সিমটমে চলে যাচ্ছি। ইল হিউমার ডিউরিং ওয়েট স্টর্মি ওয়েদার, আমরা দেখেছি যে তার মানে ভেজা আবহাওয়ায় তার সমস্যা অ্যাগ্রাভেশন হয়। ঝড় বৃষ্টিতে ভেজা আবহাওয়ায় মন মেজাজ ভালো থাকে না। আমরা মডালিটিও দেখেছি, কোল্ড ওয়েট ওয়েদারে তার খারাপ হয়, এবং ড্রাই ওয়েদারে সে ভালো থাকে। এই জন্য মেন্টাল সিমটমেও ইল হিউমর ডিউরিং ওয়েট স্টর্মি ওয়েদার, তো ভেজা এবং ঝড় বৃষ্টির আবহাওয়ায় তার মন মেজাজ ভালো থাকে না, এটা দেখলাম। তারপর ফিজিক্যাল জেনারেলে হচ্ছে হেমোরেজিক ডায়াথিসিস। আমাদের কিছু ডায়াথিসিস রয়েছে, কিছু কনস্টিটিউশন রয়েছে। এই হেমোরেজিক ডায়াথিসিস, এটাও একটা ডায়াথিসিস, আমরা একদিন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো হেমোরেজিক ডায়াথিসিসটার বাংলা হলো যাদের রক্তস্রাবের একটা প্রবণতা রয়েছে। হেমোরেজ মানে কি, রক্তস্রাব, রক্তপাত। তো হেমোরেজিক ডায়াথিসিস, ফ্লুইড ব্লাড অ্যান্ড ডিজেনারেশন অফ রেড ব্লাড কোরপাসকলস, যাদের রক্তস্রাবের একটা প্রবণতা এবং রক্তে তরলতা, ফ্লুইড মানে কি তরল, ব্লাড মানে রক্ত, ফ্লুইড ব্লাড রক্তে তরলতা, এবং ডিজেনারেশন অফ রেড ব্লাড লাল রক্তকণিকার সংখ্যা কম, তাদের ডিজেনারেশন অফ রেড ব্লাড কোরপাসকলস, তাহলে তাদের রক্তস্রাবের একটা প্রবণতা থাকে, রক্তটা তরল এবং লাল রক্তকণিকার সংখ্যা কম তাদের। আলসারেশন টেন্ড টু গ্যাংগ্রিন, এবং তাদের আলসারের ক্ষতটা গ্যাংগ্রিনে পরিণত হওয়ার একটা তাদের একটা ঝুঁক থাকে, প্রবণতা থাকে। আলসারের ক্ষত গ্যাংগ্রিনে পরিণত হওয়ার একটা ঝুঁক থাকে, টেন্ড থাকে। চিলড্রেন ডিসলাইক ওয়াশিং, এবং শিশুরা গোসল করতে চায় না। এটা তাহলে আমরা যেটা এমন কার্প পড়ছি, এমন কার্প, এন্টিম ক্রুড, সালফার, এই তিনটাতে রয়েছে শিশুরা গোসল করতে চায় না, এই তিনটা মেডিসিন। তাহলে আমরা এই শিশু গোসল করতে চায় না, এখান থেকেই আমরা মেডিসিনে চলে যেতে পারবো, যে এটা এমন কার্প এবং এন্টিম ক্রুড, সালফার, এগুলো পার্থক্য করে। তাহলে স্যার এখানে কি একটু পার্থক্য করবেন স্যার, এই যে শিশুরা গোসল করতে চায় না, এমন কার্প, এন্টিম ক্রুড, সালফার? জি স্যার। সরি, একটু সময় লাগলো। একটু লক্ষ্য করুন, এখানে অ্যান্টিমোনিয়াম ক্লোরামের কথা বলা হয়েছে। হ্যাঁ, অ্যান্টিমোনিয়াম শিশুদের আমরা যদি দেখি, একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম যেটা পাই, সেটা হচ্ছে এই বাচ্চাগুলো খুব ক্রোধী হয়, খুব রাগান্বিত হয়। কেমন রাগান্বিত, তাদের দিকে কেউ যদি তাকায় সেটাও তার অসহ্য। মানে দেখা যাচ্ছে ডাক্তার তার দিকে তাকাইছে, হ্যাঁ, ওর মাকে সে অভিযোগ, মা ডাক্তার বাবার দিকে কেন তাকালো, ঠিক আছে, এই নিয়ে সে চরম রাগ করবে। হ্যাঁ, সে অতি বিষণ্ণ থাকে। আর অ্যান্টিমোনিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম আমরা যেটা দেখি অ্যানাদার মেডিসিন গুলো থেকে, আমরা সহসাই এটা পার্থক্য করতে পারি। সেটা হচ্ছে জিহ্বায় পুরো দুধের স্বরের মতো একটা প্রলেপ থাকে, শ্বেত বর্ণের, সাদা বর্ণের একটা লেপ থাকে, বা ইয়ে থাকে। তো এই একটা ব্যাপার। সেই সাথে তার সূর্যের তাপ তার অপছন্দ, সূর্যের তাপে সে যেতে চাইবে না, ঠিক আছে, এগুলি ব্যাপার। এবং সেই সাথে যদি গোসলে যদি অনীহা যদি থাকে, আমরা তো জানি, এর আগেও পড়েছি
অ্যান্টিমোনিয়াম ক্লোরাম, এগুলির ব্যাপারে আমরা সেই ক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম ক্লোরামের কথা ভাবতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে অ্যান্টি ইনফ্লুয়েন্সা পেশেন্ট গুলো প্রচুর পরিমাণ খেতে পছন্দ করে, প্রচুর খেতে পছন্দ, খেতে খেতে তার পেটের সমস্যা হয়ে যায়। ঠিক আছে, খেতে খেতেই তার পেটের সমস্যা হয়ে যায়। তবে এদের পিপাসা নেই। হ্যাঁ, টক খাবার পছন্দ, আচার, অম্ল, এইগুলি জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে। আর যখন যখন খাবার খায় তখন তো খাবার তো বেশি পরিমাণে খায়, যার ফলে একটা আলস্য এবং শুয়ে থাকার একটা মানে প্রবণতা তার মধ্যে দেখা যায়। ঠিক আছে, এরকম ব্যাপারগুলো আমরা সাধারণত দেখবো। বিশেষ করে আমরা কি দেখব, তার হচ্ছে রাগ, তার দিকে তাকানো যাবে না, এতটাই রাগ যে কেউ তাকালে সে হচ্ছে রেগে যাবে। এবং জিহ্বার উপর সাদা গাঢ় হচ্ছে সাদা যে প্রলেপ আমরা পাবো, এইটা দিয়েই অ্যানাদা, এবং আমরা জানি অ্যান্টিমোনিয়াম পেশেন্ট হচ্ছে শীতকাতর হয়। হ্যাঁ, শীতকাতর হয়, যার ফলে সে গোসল করতে চায় না। গোসল করলে তার সব রোগ বৃদ্ধি পায়, এই কারণে সে গোসল করতে চায় না, গোসলে এই কারণে অনীহা থাকে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের অ্যান্টিমোনিয়ামের সংক্ষিপ্ত আলোচনা। আর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক তো করা যায়, সেটা দেখা যায় যেদিন অ্যান্টিমোনিয়াম করা হবে সেদিন অ্যান্টিমোনিয়াম করা হবে, সেদিন অ্যান্টিমোনিয়াম নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, সেদিন আমরা বুঝতে পারবো। আর সালফারের ব্যাপারগুলো আমরা এর আগেও করেছি। সালফারের পেশেন্ট হচ্ছে বেশি সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, এটা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। এখানে শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে যে স্নানে হচ্ছে অনিচ্ছা। আমরা দেখি সালফারের পেশেন্টের হচ্ছে সে গোসল করতে চায় না, কারণ হচ্ছে তার গায়ের মধ্যে শীত শীত বোধ থাকে, একটা জ্বর জ্বর ভাব থাকে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর সালফারের পেশেন্ট যদিও দেখা যাচ্ছে যে গোসল অপছন্দ করে, কিন্তু অনেক সময় আবার ঠান্ডা খুঁজে, উন্মুক্ত আবার বাতাস চায়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। সেই সাথে শিশু হোক বৃদ্ধ হোক, এদের হচ্ছে মাথার উপরে যে তালু আছে এটা হচ্ছে জ্বালা থাকে, পায়ের তলা, হাতের তলায় এগুলি জ্বালা থাকার একটা প্রবণতা আছে। একটু বয়স যখন বৃদ্ধি পাবে, এই হচ্ছে একটু ঘাড় কুঁজো টাইপের হবে, ঘাড় সোজা করে সে বসার সময় দেখা যাচ্ছে করবে। আর বৃদ্ধ মানুষ যদি পায় অনেকক্ষণ বসে থাকার পরবর্তীতে তার কোমরটা সোজা করতে অনেক সময় লাগে। হ্যাঁ, আর শিশু বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখব এদের হচ্ছে ঠোঁট লাল টকটকে হয়ে থাকে, সিঁদুরের মতো লাল টকটকে হয়ে আসে ঠোঁট, মনে হবে যে ঠোঁটে লিপস্টিক দিয়েছে দূর থেকে, এরকম অবস্থা মনে হবে। এটা সালফারের পেশেন্ট। শুধুমাত্র ঠোঁটটাই না, এদের মলদ্বারে যদি কোনো ক্ষত যদি হয় তবে সেখানেও দেখা যাবে লাল টকটকে হয়ে আছে। এরকম পেশেন্ট গুলোর হচ্ছে গা থেকে অম্ল গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, এই কারণে একটা ব্যাপার। আর গায়ের গন্ধ তো থাকবে মাশাআল্লাহ, তবে সুরিনামের মতো না। সুরিনামের হচ্ছে দুর্গন্ধ, আমি বলি আমার ভাষায় যেটা বলি, সালফারের গন্ধ আর সুরিনামের দুর্গন্ধ। সালফারের গন্ধ তাও সহ্য করা যায়, কিন্তু সুরিনামের গন্ধ কি বিশ্রী গন্ধ, এরকম ভাব। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এরকম দেখে আমরা দেখব যে সালফারের কখন প্রয়োগ করা যায় না। ঠিক আছে, আমরা একটু ডিফারেন্স এখানে করে নেব। তো স্যার সামনে একটু এগিয়ে যান। ধন্যবাদ স্যার। আমরা এই লাইনটি নিয়ে আমরা তুলনামূলক আলোচনা শুনলাম। চিলড্রেন ডিসলাইক ওয়াশিং, শিশুরা ডিসলাইক করে, কি ডিসলাইক করে? ওয়াশিং মানে গোসল করতে ডিসলাইক করে, গোসল করতে চায় না। আমরা হেড চ্যাপ্টারে চলে যাচ্ছি। হেডএকের কথা বলা হচ্ছে, মাথা ব্যথা। সেন্সেশন অফ ফুলনেস, ফুলনেস মানে ফুল মানে পূর্ণ, ফুলনেস মানে পূর্ণতা বোধ। সেন্সেশন অফ ফুলনেস একটা অনুভূতি, পূর্ণতা বোধের অনুভূতি। মাথা ব্যথা থাকে, মাথায় যেন তার পূর্ণতা বোধ থাকে। অ্যাজ ইফ ফোরহেড উড বার্স্ট, মনে হয় কপাল যেন ফেটে যাবে। তার মাথা ব্যথার সময় কেমন লাগে? মাথাটা ফুলনেস মনে হয়, পূর্ণতা বোধ। অ্যাজ ইফ যেন ফোরহেড, কপালটা উড ব্রাস্ট হয়ে যাবে, তার ফোরহেডটা, কপালটা এরকম মনে হয় তার। তাহলে মাথা ব্যথার সময় মাথাটা পূর্ণতা বোধ হয়, পূর্ণ সেন্সেশন অফ ফুলনেস, এবং যে ফোরহেডটা ব্রাস্ট হয়ে যাবে এরকম মনে হয়, কপালটা ফেটে যাবে। এটা বেলাডোনা এবং গ্লুনোইনেও রয়েছে।
তাহলে আমরা এমন কার্ভের সাথে বেলাডোনা এবং গ্লোনোইনের পার্থক্য করব এখানে এই মাথা ব্যথার ক্ষেত্রে। স্যার তাহলে এখানে কি দু চার কথা বলবেন স্যার? জি স্যার, দেখুন আমি এর আগেও বলেছিলাম বেলোডোনার মাথা ব্যথা সম্পর্কে বেশ কয়েকদিন থেকে রেগুলার হচ্ছে মাথার ব্যাপারটা যখন আসছে তখন বেলোডোনার আমরা সামনে পেয়ে যাচ্ছি। বেলোডোনা নিয়ে আমি আজকে আবারও বলতেছি, বেলোডোনার মাথা ব্যথা হঠাৎ করে আসবে এবং আমাদের দুই চিপের এই দুই সাইড দিয়ে মাথা ব্যথাটা স্টার্ট হবে এবং সেটা তীব্র ব্যথা, সেটা দিয়ে সামনের দিকে টোটালি ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, দপদপানি ব্যথা থাকবে, ব্যথায় সে কাতর হয়ে যাবে, সে কোনো কিছুই তার ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে ব্যথাটা কোথায় আমরা দেখলাম? দুই চিপে ব্যথা। ঠিক আছে, সেই সাথে তার যদি গায়ে জ্বর থাকার প্রবণতা, জ্বর যদি থাকে তাহলে দেখবো আপার এক্সট্রিমিটি অর্থাৎ আমাদের যে কপাল আছে, মুখমণ্ডল, এগুলি লাল হয়ে যাবে এবং গরম হয়ে যাবে, উত্তপ্ত হবে, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাবে। এরকম লক্ষণগুলো দেখে মাথা ব্যথাতে আমরা বেলোডোনা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইটা ব্যাপার। আর গ্লোনুইনের মাথা ব্যথা যদি বলি, গ্লোনুইনের ব্যাপারটা হচ্ছে মাথা ব্যথা হয় এরকম সর্দি গরমি জনিত একটা কারণ থাকে, সর্দি গরমি জনিত কারণ, অথবা দেখা যাচ্ছে সূর্য উত্তাপে ঋতুস্রাবের বদলে মাথা ব্যথা হতে পারে। মেয়েদের ঋতুস্রাবের বদলেও এদের মাথা ব্যথা হতে পারে। ঠিক আছে, তবে একটা দেখুন, মাথা খুব ভারী বোধ হয়, বালিশে মাঝে মাঝে মাথাটা রাখতে পারে না, মাঝে মাঝে মাথাটাও বালিশে রাখতে পারে না, এরকম অবস্থা। মাথায় এই একটা ব্যাপার আমরা মনে রাখবো যে গ্লোনুইনের পেশেন্ট মাথায় টুপি পরতে পারে না, টুপি পরতে পারে না। যখন মাথা ব্যথা হবে তখন সে মাথায় টুপি পরতে চাইবে না, টুপি ছাড়াই সে নামাজ পড়তে যাবে। ছোট বাচ্চা হোক যাই কেন হোক, সে টুপি ছাড়াই নামাজ পড়তে যাবে এবং মাথাটা খুলে রাখলে আরাম পায়, এটা হলো তার মূল কথা। ঠিক আছে, মানে মাথা ব্যথার ক্ষেত্রে আমরা দেখব। এবং সেই সাথে এই ব্যথাটা হবে দপদপানি ব্যথা থাকবে, অতি উত্তেজিত। হ্যাঁ, কারণ হচ্ছে এই প্রচন্ড গরমে বা ঠান্ডা লেগে এই রোগের হচ্ছে মানে এই রোগটা সৃষ্টি হতে পারে, ঠান্ডা লেগেও হতে পারে, এই রোগ হতে পারে। তবে গ্লোনুইনের মাথা ব্যথার কথা আমি যদি বলি, গ্লোনুইনের মাথা ব্যথা হয় মাথার মাঝখান থেকে শুরু হয়। কোথা থেকে? একদম ভার্টেক্স, যেটা মস্তিষ্কের মিডল পয়েন্ট, এই জায়গা থেকে মাথা ব্যথা শুরু হয়ে সমস্ত মাথা ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, সেই ব্যথাটা অসহনীয় ব্যথা, দপদপানি ব্যথা। এগুলো নিয়ে কেস, এগুলো নিত্য নিয়মিত রুগী, এগুলি রুগী দেখায় অ্যাভেলেবল আপনি চেম্বারে পাবেন, একটু লক্ষ্য রাখলেই পাবেন। ঠিক আছে, তারপরে স্ত্রী লোক যারা থাকে, এই স্ত্রী লোকদের কি হয়, এই ঋতু বন্ধ হয়ে ভীষণ মাথা ব্যথা শুরু হতে পারে। সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে গ্লোনুইনের কথা ভাবতে পারেন। তবে মাথা ব্যথাটা যে কথা যেটা বললাম, ভার্টেক্স যে পয়েন্টটা, সেই পয়েন্টেই মাথা ব্যথাটা হবে। ঠিক আছে, তবে রুগীর হচ্ছে ক্ষুধা থাকে না, একদম ক্ষুধা থাকে না, খাদ্যে কোনো খাদ্য রুচি নেই, এরকম অবস্থা। বমি বমি ভাব, অনেক সময় বমি হয়, এরকম অবস্থা। তো আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গ্লোনুইনের পেশেন্টের একটা মানসিক লক্ষণ মনে রাখবেন, খুব পরিচিত রাস্তা, যে রাস্তা দিয়ে সে নিয়মিত যায়, তারপরে যে সে রাস্তা সে ভুল করে, সে ভুল করে, তার রোগ আক্রমণ যখন ঘটে তখন যাদের পরিচিত রাস্তা ভুল করে। এটা সাধারণত যখন বয়স হয়ে যায়, এরকম বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে হয়। দেখা যাচ্ছে রোদে কোথাও গিয়েছে, আমি দেখেছিলাম একটা কথা যেটা বলি, এটা আমি তখন ডাক্তার নই, কিন্তু এখন মনে পড়ে যে উনি টোটালি গ্লোনুইনের পেশেন্ট ছিলেন। উনি ভিক্ষুক মানুষ, আমাদের প্রতিবেশী ছিলেন, উনি ভিক্ষাবৃত্তি করতে যেতেন। বিশেষ করে রোদের মধ্যে যখন আসতে দেখা যাচ্ছে যে কি হয়েছে, উনি আর নাই, নাম না বলি, তো ওনাকে খুঁজে পাওয়া যায়, কি হয়েছে, ওই পাশের গ্রাম থেকে কোনো একটা ছোট বাচ্চা হাত ধরে নিয়ে আসছে, সবাই ওনাকে চিনতেন। অনেক বয়স হবার পরবর্তী উনি মারা গেছেন, মোটামুটি 130-35 বছর বয়সের দিকে উনি মারা গেছেন। তো কি হয়েছে, তো ওই রোদের মধ্যে ঘুরে তার মাথা ঘুরে গেছে, সে আর রাস্তা চিনতে পারছেন, আর একদিকে চলে যাচ্ছে। তো সেই সময় মাথায় পানি দেওয়া হতো, আমরা তখন ছোট মানুষ। তারপর ওইতে আস্তে আস্তে সে ভালো হয়ে যেত। মজার ব্যাপারটা হলো, উনি ছিলেন গ্লোনুইনের পেশেন্ট। সেই পেশেন্টকে সেই সময়ে, এখন তো পুকুরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার কারণে আমাদের পুকুরে কিছু পোকামাকড় গুলো এখন কমে গেছে,
আগে হচ্ছে গোল গোল টাইপের কালো পোকা পাওয়া যেত, যেগুলো পুকুরের পানিতে ঘুরে বেড়াতো। আমরা দাদা গ্রামে বাড়ি, আমরা অধিকাংশ জনের জেনে থাকবো। তো ওই পোকাটাকে নিয়ে এসে দেখুন মানুষের দেখেন কতটা বেশি অসচেতনতা এবং কুসংস্কার। ওই পোকা ধরে নিয়ে এসে কলাতে ভরায় তাকে হচ্ছে খাওয়ায়, এটা খেলে নাকি সে নাকি ভালো। কিন্তু প্রকৃতপক্ষে তো আমি তো ভালো হওয়া দেখতাম না। উনি যতদিন বেঁচে ছিলেন, উনি ওই মাঝে মধ্যে রোদে কোথাও যদি ভিক্ষাবৃত্তি করে আসার সময় মাঝে মাঝে উনি পথ হারাতেন। ঠিক আছে, এই হলো অবস্থা। তো এটা হলো ব্লোন উইন, ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা এমন কার্ভের যে হেড চ্যাপ্টারের সাথে বেলাডোনা এবং গ্লোনোইনের পার্থক্য শুনলাম। এখন আমরা নোজ চ্যাপ্টারে চলে যাচ্ছি। নোজ ব্লিড, এটার পরে একটা কুলন চিহ্ন রয়েছে, তার মানে এই পুরো লাইনটা নোজ ব্লিডের ব্যাপারে বলা হবে, নাক থেকে রক্ত পড়ার ব্যাপারে। তো নোজ ব্লিড হোয়েন ওয়াশিং দি ফেস, যখন মুখ ধৌত করে। মুখ ধৌত হলে কি হয়? নাক হতে রক্ত পড়ে। এটা আর্নিকা এবং ম্যাককার্ভের সাথে তুলনা করতে বলা হয়েছে। এটার ব্যাপারে কিন্তু আমাদের নরেন্দ্রনাথ স্যার বলেছেন, আমরা চার কথার মধ্যে, যে প্রাতকালে মুখ ধুইবার সময় নাক দিয়ে রক্তস্রাব। তো এটা এখানে বলা হচ্ছে আবার নোজ চ্যাপ্টারে, যে নোজ ব্লিড হোয়েন ওয়াশিং দি ফেস, মুখ ধৌত করলে নাক হতে রক্ত পড়ে। আর্নিকার সাথে, আর্নিকা এবং ম্যাককার্ভের সাথে এমন কার্ভের আমরা পার্থক্য আলোচনা করব এখানে। তারপর when washing the face and hands in the morning, সরি এই লাইনটা পুরোটা পড়ি নাই। তাহলে সকালে, যেটা রঞ্জনা স্যার বলেছেন, যে সকালে মুখ ধোয়ার সময়, হাত মুখ ধোয়ার সময়, সকালে হাত মুখ ধোয়ার সময় নাক দিয়ে রক্ত পড়ে সকালবেলা। আর ফ্রম লেফট নস্ট্রিল, বাম নাসারন্ধ্র হতে, এটাও বাদ পড়ে গেছে। এটা সরি, আজকে এই যে সেমিগুলো পর্যন্ত যাচ্ছি না। তাহলে নাক থেকে রক্ত পড়ে সকালবেলায় হাত মুখ ধোয়ার সময়, বাম নাকের বাম ছিদ্র থেকে, বাম নাসারন্ধ্র থেকে সকালবেলা হাত মুখ ধোয়ার সময় রক্ত পড়ে। নাক থেকে যে রক্তটা পড়ে বাম ছিদ্র থেকে এবং সকালে হাত মুখ ধোয়ার সময়। আর আফটার ইটিং, আর কোন সময়? সকালে হাত মুখ ধোয়ার সময় নাক থেকে রক্ত পড়ে বাম ছিদ্র থেকে। আর খাবার খাওয়ার পরে, আফটার ইটিং, এটা এখানে সেকেন্ড গ্রেড সিমটম বাংলাতে লিখেছি, কিন্তু তো ইংরেজিতে এটা ইটালিক করা নেই, এটা মনে হয় সেকেন্ড গ্রেড সিমটম হবে না। আফটার ইটিং মানে খাওয়ার পরেও তার নাক থেকে রক্ত পড়ে। তাহলে নাক থেকে রক্ত পড়ে যখন মুখ ধৌত করে এবং হাত ধোয়ার সময়, সকালে হাত মুখ ধোয়ার সময় আর কি, সকালবেলা, এবং বাম নাসারন্ধ্র হতে খাবারের পরও তার নাক থেকে রক্ত পড়তে পারে। আর অজিনার অর্থ কি? অজিনা হলো নাক হতে দুর্গন্ধযুক্ত পচা স্রাব, নাক থেকে দুর্গন্ধযুক্ত পচা স্রাব। তো অজিনা ব্লোয়িং ব্লাডি মিউকাস ফ্রম দি নোজ ফ্রিকুয়েন্টলি, মাঝে মাঝে, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়ই, মাঝে মাঝে, মাঝে মাঝে কি হয়? তা নাক থেকে পচা একটা স্রাব বের হয়, ব্লোয়িং ব্লাডি মিউকাস। সেটা কি থাকে? ব্লাডি মানে রক্তাক্ত, মিউকাস মানে শ্লেষ্মাযুক্ত। সেটা নাক থেকে মাঝে মাঝে এই দুর্গন্ধ পচা শ্লেষ্মাযুক্ত রক্তাক্ত স্রাব বের হয়। দুর্গন্ধ পচা, যেটা অজিনা, দুর্গন্ধ পচা স্রাব, এবং ব্লোয়িং ব্লাডি মিউকাস, এবং রক্তাক্ত শ্লেষ্মা স্রাব, পচা দুর্গন্ধ এবং রক্তাক্ত থাকবে সেই শ্লেষ্মাটা। নাক থেকে যে মাঝে মাঝে শ্লেষ্মাটা বের হবে সেটা কেমন থাকবে? পচা দুর্গন্ধ এবং রক্ত মিশ্রিত শ্লেষ্মা। নাক থেকে যে স্রাবটা বের হবে। ব্লাড রাশেস টু টিপ অফ নোজ, তাহলে ব্লাড রাশেস টু টিপ অফ নোজ হোয়েন স্টুপিং, স্টুপিং মানে সামনের দিকে ঝুঁকা। যখন হোয়েন স্টুপিং মানে সামনের দিকে যখন সে ঢুকে, কি হয়? ব্লাড রাশেস টু টিপ অফ নোজ, টিপ অফ নোজ মানে নাকের আগায়,
সামনে ঝুঁকলে নাকের ডগায় বা আগায় রক্ত আসে, ব্লাড রাশেস টু টিপ অফ নোজ, টিপ অফ নোজের মধ্যে ব্লাড আসে, হোয়েন স্টুপিং মানে সামনের দিকে ঝুঁকলে নাকের ডগায় রক্ত আসে। আর দেখলাম যে তার মাঝে মাঝে নাক থেকে পচা দুর্গন্ধযুক্ত রক্তাক্ত শ্লেষ্মা বের হয় এবং সামনের দিকে ঝুঁকলে নাকের ডগায় রক্ত আসে। তারপর স্টুপিং অফ নোজ মোস্টলি এট নাইট, স্টপিং অফ নোজ মোস্টলি এট নাইট, এটা কিন্তু এখানে ফার্স্ট গ্রেড সিমটম। মোস্টলি এট নাইট মানে রাত্রে মাঝে মাঝে কি হয়, তার স্টপ হয়ে যায় নাকটা, স্টপ থেকে স্টপিং অফ নোজ, নাকটা বন্ধ হয়ে যায়। মোস্টলি এট নাইট প্রায়ই রাত্রে কি হয়, তার প্রায়ই রাত্রে কি হয়, নাক বন্ধ হয়ে যায়। তারপরে কি করে সে, মাস্ট ব্রেথ থ্রু দি মাউথ, মাস্ট ব্রেথ অবশ্যই তার নিঃশ্বাস নিতে হয়, ব্রেথ নিতে হয় কিভাবে, থ্রু দি মাউথ, মাউথের মুখ দিয়ে, মুখের ভিতর দিয়ে, থ্রু দি মাউথ, মাউথের ভিতর দিয়ে, মুখ নাক বন্ধ হয়ে যায় তো মুখ দিয়ে নিতে হবে, নাক বন্ধ হয়ে যায়। আমাদের সর্দি লাগলে যেমন হয়, আমরা আগেও দেখেছি যে তার সহজে সর্দি লাগে, আমরা মডালিটিতে দেখেছি যে তার সহজে সর্দি লাগার একটা প্রবণতা রয়েছে, ওটা মহিলাদের বলা হয়েছিল, কিন্তু তার ভেজা আবহাওয়ায় তার সমস্যা হয়। আর মহিলাদের কথা বলা হয়েছিল রেডিলি ক্যাচ কোল্ড ইন উইন্টার। আর এখানে আমরা দেখলাম যে তার নাকটা বন্ধ হয়ে যায়, প্রায় রাতে বেলা নাকটা বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এ কিনোট ইভেন ইন ডিপথেরিয়া রোগেও একটা নির্দেশক লক্ষণ। এই যে লক্ষণটা নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, এটা ডিপথেরিয়া রোগেরও একটা কিনোট লক্ষণ। লং লাস্টিং কুরাইজা, দীর্ঘদিনের সর্দিতে এটা ব্যবহৃত হয়। লং লাস্টিং মানে দীর্ঘদিনের, কোরাইজা মানে সর্দি। স্নাফলস অফ ইনফ্যান্টস, শিশুদের সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে এটা উপযোগী, শিশুদের নাক বন্ধ হয়ে গেলে এটা উপযোগী। তারপর আমরা এখানে আমাদের পার্থক্য করতে হবে হোয়েন ওয়াশিং দি ফেস অ্যান্ড হ্যান্ডস ইন দি মর্নিং, আর্নিকা এবং ম্যাককার্বের সাথে। আর শিশুদের সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে এটা হিপারসালফার, নাক্সভম, সেম্বুকাস এবং স্ট্রিক্ট রেমেডির সাথে এটা পার্থক্য করতে হবে। স্যার তাহলে এখানে একটু পার্থক্য করার জন্য অনুরোধ করছি আপনাকে স্যার। জি স্যার, স্যার আমি একটু ছিলাম, বিজি ছিলাম। কি মেডিসিনটা এখানে বলা হয়েছিল স্যার? আমি স্যার এটা স্যার এই যে এই লাইনটা স্যার, এই লাইনটা, এটা যে সকালবেলা সে হাত মুখ ধুলে নাক থেকে রক্ত পড়ে, ফ্রম লেফট নোস্ট্রিল, বাম নাকের ছিদ্র থেকে সকালবেলা হাত মুখ ধুলে রক্ত পড়ে। এখানে হচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আমাদের এখানে দুটো মেডিসিন আসছে, একটা হচ্ছে আর্নিকামন্ড আর একটা হচ্ছে ম্যাককার্ব, তাই না? জি আচ্ছা, ম্যাককার্বের ব্যাপারটা একটু, সরি আমি আর্নিকার ব্যাপারটা একটু দেখুন। আমরা সবাই জানি এটা আঘাতের জন্য মক্ষম একটা মেডিসিন, ঠিক আছে? এর আঘাতগুলো বিভিন্ন রকম হতে পারে। তো দেখুন কেমন এই রোগীগুলো মানে অচেতন্য হতে পারে, আঘাতের ফলে দেখা যাচ্ছে কোনো রোগের কারণে এরকম হতে পারে, বা এমনিতে অচেতন্য কোনো ভাব থাকতে পারে। এই উদাসীন ভাব, শরীরে কালশিরার দাগ থাকতে পারে। কালশিরার দাগ বলতে কাউকে যদি চাবুক দিয়ে পিটানো হয় বা কোনো কিছু দিয়ে পিটালে যেমন হচ্ছে উপরে যেমন কালো দাগ পড়ে, এইরকম দাগ সেটা পিটানোর কারণেই হোক বা কোনো রোগের কারণেই হোক, এরকম আঘাত বা পতনজনিত লক্ষণ হতে পারে, মানে পড়ে যেয়ে হোক বা কেউ আঘাত দিয়ে হোক, এরকম ক্ষেত্রে। এবং আর্নিকার পেশেন্টের হচ্ছে বিছানা শক্ত মনে হয়, এই শক্ত বোধ হওয়ার কারণে আর্নিকার পেশেন্ট হচ্ছে যখন বিছানায় শুয়ে থাকে তখন এপাশ ওপাশ করে, এপাশ ওপাশ করে, মানে যে পার্শ্ব পরিবর্তন করতে চায়। তো দেহে সবসময় মনে হবে যে কেউ আঘাত করেছে, এইরকম তার একটা ব্যথার একটা অনুভূতি থাকবে। এটা আমরা গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখব, ঠিক আছে? এখন এই যে আঘাতটা অনেক সময় মস্তিষ্ক যদি হয় তাহলে তার স্মরণ শক্তি এবং দৃষ্টি শক্তির অভাব হতে পারে। হতাশ ভাব এবং উদাসীন্য লক্ষণগুলো মানে নির্দেশক এটা থাকবে।
এর অনেক সময় দেখা যাচ্ছে হাড়ও যদি ভেঙে যদি যায়, তথায় যদি যদি পুঁজ যদি উৎপন্ন হয়, কোথাও যদি হাড় ভেঙে গিয়ে যদি পুঁজ উৎপন্ন হয়, সেখানে আর্নিকার কথা মনে করা উচিত। সেখানে আর্নিকা খুব ভালো কাজ করে। তবে আর্নিকার ব্যাপার হচ্ছে, আর্নিকার পেশেন্টের হচ্ছে মাথার চুলটা হচ্ছে কালো। সাধারণত ইয়াং পিপল যারা, এই পেশেন্টের গুলো চুল তুলনামূলক হচ্ছে একটু গভীর কালো। হ্যাঁ, এদের মাংসপেশি অনেকটা কষ্টিকামের মতো শক্ত হয়, কঠিন হয়। এরা হচ্ছে স্নায়বিক যন্ত্রণা সহ্য করতে পারে না, বিশেষ করে যাদের সামান্য মাত্র আঘাত ইত্যাদি হলে বহুদিন পর্যন্ত ভোগায়। সামান্য একটা আঘাত লাগছে কিন্তু সেই ব্যথাটা ভালো হচ্ছে না, ঠিক আছে? এইরকম ব্যাপার। এই আঘাতজনিত কারণে অনেক সময় মেনিনজাইটিস হয়। আমরা মেনিনজাইটিস আমরা যেটা জানি, আমাদের ব্রেনের একটা কাভারিং আছে যেটাকে মেনিনজিওমা বলে, সেটা যদি যদি হয় তাহলে মেনিনজাইটিস বলে। তো এরকম কারণে যে পেশেন্ট গুলোর হয়, এই পেশেন্ট গুলো সাধারণত এই সকালে ঘুম থেকে উঠে মুখ চোখ ধোয়ার সময় নাক দিয়ে রক্ত পড়ে। এরকম ক্ষেত্রে আমরা আর্নিকার কথা মনে করব, ঠিক আছে? সেই সাথে যদি নাক থেকে যে কথাটা আছে, তার পাশাপাশি যদি চোখ থেকেও যদি রক্ত যদি ঘটে, মানে ঝরে, তাহলে সেক্ষেত্রেও আমরা আর্নিকার কথা মনে করতে পারবো, ঠিক আছে? এই হলো আর্নিকার হচ্ছে মুখ থেকে এবং নাক থেকে রক্ত ঝরার যে ব্যাপার, সেইটা। তার পরবর্তীতে আমাদের ছিল হচ্ছে ম্যাক কার্ভ, না? জি ম্যাক স্যার। কার্ভের পেশেন্ট আমরা তো এর আগেও ম্যাক কার্ভ মনে হয় পড়া হয়েছে, না স্যার? দেখুন, ম্যাককার্ভ যদি মেয়ে মানুষ যদি হয়, এদের ঋতুস্রাব সবেমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাত্রিতে হবে বা শুয়ে থাকলে হবে। উঠে বসলে তখন আর তার বা নড়াচড়া যখন করবে তার ঋতুস্রাব থাকবে না, ঠিক আছে? এর যেটা পায়খানা হবে অনেকটা সবুজাভা পায়খানা হতে পারে। তবে যে কোনো রোগ তার মাসের হচ্ছে তৃতীয় সপ্তাহে তা বৃদ্ধি পায়। তৃতীয় সপ্তাহে বলতে তাহলে আমরা 15 তারিখের পরবর্তীতে আমরা ভেবে নিব, 14 তারিখের পরের থেকে তার হচ্ছে রোগটা হচ্ছে বৃদ্ধি পাবে, এরকম একটা প্রবণতা থাকে। কোন প্রবণতা? যাদের মেনস্ট্রুয়েশন ঘটিত যেগুলি ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর ব্যাপারটা আমরা হচ্ছে এটা দেখে থাকি। হ্যাঁ, আর এই পেশেন্ট গুলো দেখুন, এরা হচ্ছে এদের অনুভূতিটা হচ্ছে খুব স্নায়বিক পেশেন্ট এরা। হ্যাঁ, যে এই স্নায়বিক পেশেন্টের কারণে এরা অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে, ঠিক আছে? যেসব মেয়েরা দেখা যাচ্ছে যে দুর্বল শীর্ণ হয়ে যায়, তাদের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, ঠিক আছে? এবং সেই সাথে এদের মাথা ব্যথা থাকতে পারে। এদের মাথা ব্যথা, মাথার চাঁদিতে ব্যথা হয়, ঠিক আছে? মনে হয় কেউ চুল টেনে ধরে আছে, এরকম অবস্থা। এরকম অবস্থায় এই পেশেন্টদের দেখা যাচ্ছে যে এরকম লক্ষণগুলো যদি পায়। আবার দেখেন, এদের যে দাঁতের যে ব্যথাগুলো হয়, বিশেষ করে মহিলাদের দাঁতের ব্যথা, এদের গর্ভ অবস্থায় এদের দাঁতের ব্যথা হচ্ছে রাত্রিতে বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে যদি কখনো মহিলার দাঁতের ব্যথা গর্ভ অবস্থায় যদি রাত্রিতে বৃদ্ধি যদি পায়, তাহলে এটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এটা কি নোট আকারে রেখে দিবেন, এর ফার্স্ট গ্রেড সিম্পটম, ঠিক আছে? আবার এরা হচ্ছে দেখুন, একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আবার মনে রাখবেন, এই এমন এমন কার্পের পেশেন্ট গুলো হচ্ছে, সরি, এমন কার্ব না, সরি, ম্যাগনেসিয়া কার্ব, তাই না? আচ্ছা, ম্যাগনেসিয়া কার্বের পেশেন্টের হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে গরম আবহাওয়ায় উপশম পায়, কিন্তু বিছানার যে গরম সেটাতে আবার বৃদ্ধি হয়। যে এটা গুরুত্বপূর্ণ একটা সিমটম। দেখুন, এরা কি বলছে, গরম আবহাওয়ায় উপশম পায় কিন্তু বিছানার গরমে এর আবার রোগ বৃদ্ধি পায়। এই লক্ষণগুলো দেখে আমরা যদি দেখি, সেই সাথে যদি তার আহ, সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পরবর্তীতে নাক দিয়ে রক্ত পড়ার প্রবণতা যদি থাকে, তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর একটা ব্যাপার থাকে, যাদের হচ্ছে সহসায় পেটে অ্যাসিডিটি হয়, পাকস্থলীর ঝামেলা থাকে এবং সর্দি সেই সাথে যদি থাকে, সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। আর ছোট বাচ্চাদের কথা যদি বলি, ছোট বাচ্চাদের গায়ের টক গন্ধ থাকে এবং এদের গায়ে প্রায় ফোঁড়া হয়, ঠিক আছে?
প্রায়ই খোঁড়া হয়। এরকম বাচ্চাদের ক্ষেত্রে আপনি হচ্ছে জীর্ণ শীর্ণ একটু চেহারা, একটু দুর্বল দেখে যদি পান, তাহলে সেই ক্ষেত্রে এই যে ম্যাগনেসিয়া কার্ভের কথা মনে করতে পারেন। জি স্যার, সালাউদ্দিন স্যার। ধন্যবাদ স্যার। আমরা যে সকালবেলা হাত মুখ ধুলে নাক থেকে রক্ত পড়ে, বাম বাম নাকের বাম নাসারন্ধ্র থেকে, এটার ব্যাপারে আমরা তুলনামূলক আলোচনা শুনলাম। আর এখানে আরেকটা স্যার তুলনামূলক আলোচনা রয়ে গেছে স্যার, যে সর্দিতে শিশুদের নাক যদি বন্ধ হয়ে যায়, সর্দিতে শিশুদের নাক বন্ধ হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, এখানে দেখুন বলা হচ্ছে দীর্ঘদিনের সর্দি এবং শিশুদের সর্দিতে নাক বন্ধ হয়ে যায়। এখানে কয়েকটা মেডিসিন কোটেশন দিয়ে বলা হয়েছে, 4টা মেডিসিন। একটু দেখুন, আজকে অনেকগুলো মেডিসিন কোটেশনের মেডিসিন, তো তো একটু তার পরবর্তীতে একটু আমি যেটা বলছি একটু দেখুন। এখানে প্রথমে বলা হয়েছে হিপার সালভের ব্যাপার। হিপার সালভের ব্যাপারটা হচ্ছে ছোট ছোট ছোট্ট ক্ষত, তো অনেক বড় নয়, ছোট্ট ক্ষত। বড় তো বড়ই, সেটা আলাদা ব্যাপার। বড় ক্ষতগুলোতে পুঁজ উৎপন্ন হতেই পারে, সামান্য একটু ক্ষততেও হচ্ছে কি হবে, হিপার সালভের পুঁজ উৎপন্ন হওয়ার একটা প্রবণতা থাকে, এবং এদের শারীরিক ও মানসিক দেখা যাচ্ছে একটা অসহ্যকর, একটা অসহিষ্ণুতার একটা ব্যাপার থাকবে। এ শীতল বাতাস পছন্দ করে না, শীত কাতর। কেমন শীত কাতর? হিপার সালভের শীত কাতর যদি বলি, হিপার সালভের যদি রোগ আক্রমণ যদি হয়, ওকে যে আবদ্ধ ঘরে সে থাকতে চাইবে। ইভেন যদি জানালার পাশে কোথাও একটু পুকুরে ফাঁকা আছে, ও বলবে যে এই ছিদ্রটাও বন্ধ করে দেন, হিপার সালভ বলবে, ঠিক আছে। এবং তার যেখানে রোগ আক্রমণ হবে সেই জায়গাতে তার স্পর্শকাতরতা থাকবে, এতটাই স্পর্শকাতরতা থাকবে সেখানে সে আশেপাশে হাত মেরে দিতে পারবে। বেলোডোনাতেও স্পর্শকাতরতা কিন্তু সেম তেমনটি থাকে। বেলোডোনার ব্যাপারটা স্পর্শকাতরতা বলতে ভুলে গেছিলাম। একটু জেনে রাখুন, বেলোডোনার পেশেন্টের স্পর্শকাতরে এরকম থাকে, ছোট ছোট বাচ্চারা যেন তার আশেপাশে না আসে, তাদেরকে মানে আসার জন্য সে নিষেধ করে দেয়, এরকম ব্যাপারগুলো থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন, এই যে হিপার সালভের পেশেন্ট গুলোর হচ্ছে শীতকাতরতা আছে। তো শীতকাতরতা, এরকম শীতকাতরতা, এই হিপার সালভের পেশেন্টের হচ্ছে সর্দির সাথে হচ্ছে কাশি থাকে। কাশিটা কেমন? কোন শীতল জিনিস খেয়েছে তার কাশি হবে, ঠিক আছে। কি হয়েছে? শীতল জিনিস খাওয়ার ফলে তার কাশিটা শুরু হয়ে যাবে, এবং সেই কাশিটা হবে দম বন্ধ হয়ে যাওয়ার মতো কাশি, হুংরি কাশি আমরা যেটাকে বলি। এবং এই কাশির কারণে দেখা যাচ্ছে যে তার তালু, উপরে যে তালু আছে সেই তালুটা হচ্ছে প্রদাহ হয়ে যাবে, সামান্য ঠান্ডা লেগে তার সর্দি হবে, তবে গরম ঘরে সে আরাম পাবে, ঠিক আছে। বিকেলে বেরিয়ে এবং ঠান্ডা বাতাস লাগিয়ে সন্ধ্যাতে প্রথম ঘুমের পরপরই তার কাশি আরম্ভ হতে পারে, ঠিক আছে। এইটা গুরুত্বপূর্ণ বিষয়। সকালের দিকে আবার হচ্ছে যদি আক্রমণ যদি হয়, সুসন্ধ্যায় না, সকালের দিকে যদি হিপার সালভের আক্রমণটা বেশি হয়, সন্ধ্যাতেও হয় কিন্তু এতেও বেশি হয়। এই যে যে ব্যাপারটা থাকে, এই আক্রমণের ফলে অনেক সময় দেখা যাচ্ছে রাত্রিতে বাচ্চাদের নাক বন্ধ থাকে। আমরা এরকম শীতকাতরতা, স্পর্শকাতরতা এবং এই হুমড়ি কাশি, এসব সবকিছু লক্ষণ মিলিয়ে আমরা এখানে হিপার সালভের কথা ভাবতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি বলি পরবর্তীতে মেডিসিন আর একটা যেটা আছে, সেটা হচ্ছে নাক্স ভম, মনে হয় না স্যার? জি স্যার, নাক্স ভম। আচ্ছা, নাক্স ভম হচ্ছে ভোর এবং রাত্রি 4টায় বৃদ্ধি পায়। বৃদ্ধিটা আমরা মনে রাখবো, ভোর এবং রাত্রি 4টায় এর রোগ বৃদ্ধি পায়। এদের রোগের পিছনের হিস্ট্রির জন্য থাকে হচ্ছে মদ্যপান, রাত্রি জাগরণ, বিভিন্ন ব্যভিচারমূলক যেগুলি আচরণ, যেগুলি কাজ, অমিতাচারের মতো, এগুলি অভ্যাসগুলো থাকে, ঠিক আছে।
এবং সেই সাথে এদের মলের ব্যাপারটা যদি বলি তাহলে মল ত্যাগের হচ্ছে নিষ্ফল মল ত্যাগ আমরা যেটা বলি, দেখা যাচ্ছে বারবার মল ত্যাগের একটা প্রবণতা, কিন্তু এই মল ত্যাগ বারবার করেও তার হচ্ছে স্যাটিসফ্যাকশন আসে না। মনে হয় যে একটু মল রেখে গেল আবার পরবর্তী দিতে হবে। শুধু মলের ক্ষেত্রে না, প্রস্রাবের ক্ষেত্রে এই ব্যাপার। সেটাই এদের আবার কোমর ব্যথাও থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যে নাক্সফামের পেশেন্টরা কিন্তু অত্যন্ত ক্রোধী হয়, হিংসুটে প্রকৃতির হয়, সামান্য কথাতেই রেগে ওঠে, বদ মেজাজি যাকে বলে, পরশ্রী কাতর। অন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাপার নিয়ে সে আলোচনা করবে, এক ভুঁয়ে ব্যক্তি, ঠিক আছে। প্রচন্ড শীত কাতর, এরাও হচ্ছে শীত কাতর। এরকম লক্ষণগুলো দেখবো। ছোট বাচ্চাটাও যদি হয় সে রাগী, তার যে হিংসুটে ভাব, এগুলি ব্যাপারগুলো দেখবো। এবং বাচ্চা হচ্ছে তার পায়খানা জনিত সমস্যা থাকবে এবং নিদ্রা জনিত সমস্যা থাকবে। সেই সাথে যদি সর্দি লেগে যদি রাত্রিতে নাক বন্ধ হয়, তাহলে আমরা নার্সিংহোমের কথা একটু ভাবতেই পারি। ঠিক আছে না স্যার? জি স্যার। তারপরে স্যার, তারপরে শ্যাম্বুকাস। আচ্ছা, স্যাম্বুকাসের ব্যাপারটা হলো, আমাকে শোনা যাচ্ছে? আমি একটু উঠে বসলাম, জি স্যার, শোনা ফোনটা একটু যাচ্ছে। দূরে। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। দেখুন, স্যাম্বুকাসের মানসিক লক্ষণ যদি বলি, ও যখন ঘুমায়, স্যাম্বুকাসের বাচ্চা যখন ঘুমায়, গা শুষ্ক এবং উত্তপ্ত মনে হবে, কিন্তু ঘুম থেকে ওঠার সাথে সাথে সে ভয় পায়, সে ভয় পায়। এটা মনে রাখবেন, হ্যাঁ। রাত্রে হঠাৎ ঘুম যখন ভেঙে গেলে কাশতে কাশতে শিশু নীল হয়ে যায়, মরার মতো অবস্থা হয়ে যায়। স্যাম্বুকাস দেখেন কেমন, রাত্রিতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরবর্তী শিশু কাশতে থাকে, কাশতে কাশতে নীল হয়ে মরে যাওয়ার মতো পরিবেশ হয়ে যায়। তারপর কিছু ভালো হয়ে আবার ঘুমায়, কিছুক্ষণ পরে আবার ঘুমায়, আবার হঠাৎ জেগে আবার সেম কন্ডিশন হয়ে যায়, ঠিক আছে। রাত্রে নাক বন্ধ হয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে এবং যে কাশি থাকে এই কাশিটা শুষ্ক কাশি, ঠিক আছে। আর জ্বর হচ্ছে রাত্রি 3টা থেকে সকাল 6টা পর্যন্ত। জ্বর আসার পূর্বের একটা লক্ষণ আছে, লক্ষণ দিয়ে হচ্ছে জ্বর আসবে। জ্বর আসার আধা ঘন্টা ধরে সে তার শুষ্ক কাশি থাকবে, শুষ্ক একটু পর পর সে কাশতেছে আধা ঘন্টা, তারপর থেকে গায়ে জ্বর আসবে, ঠিক আছে। সেই সাথে গায়ে বমি বমি ভাব থাকবে এবং ঘাম থাকবে। শিশুর শুষ্ক সর্দিতে শ্বাস শুদ্ধ হয়ে নিঃশ্বাস ফেলা, কিছু সহজ নিঃশ্বাস লওয়া, এই বিষয়গুলো তার কাছে কষ্টকর থাকে। এখানে নিঃশ্বাস ফেলা এবং নিঃশ্বাস কষ্টকরের ব্যাপারগুলোর মধ্যে আমি আর 2টা মেডিসিনের কথা বলবো বাস্তব অভিজ্ঞতা থেকে। আমার এক পেশেন্টের হচ্ছে হার্টে ছিদ্র ছিল, তো হার্টে ছিদ্র ছিল, বাচ্চাটা দেখা যাচ্ছে প্রি ম্যাচুর বেবি, 8 মাসেই দেখা যাচ্ছে সে ভূমিষ্ঠ হয়েছে, তার হার্টে ফুটা ছিল। এই বাচ্চাটার দেখা যাচ্ছে লক্ষণ ভেদে বিভিন্ন মেডিসিন গুলো চলে, ক্যালকেরিয়া কার্ভ, তার পরবর্তীতে আনাদের যে মেডিসিন গুলো যখন যে লক্ষণ পেয়েছি আমি তখন সেই লক্ষণ দিয়েছি, কখনো অ্যান্টিমটার দিয়েছি, কখনো জাস্টিসিয়া চলেছে, কখনো রাস্টক, দীর্ঘদিন চিকিৎসা চলছিল। শেষের দিকে বাচ্চাটার হঠাৎ করে নিউমোনিয়া অ্যাটাক করতে, কিন্তু বাচ্চাটার এতই অবস্থা খারাপ, সে কোনো রকম ভাবে নিঃশ্বাস ফেলতে পারছে না, নিঃশ্বাস ফেলতে গেলে কান্নাকাটি করতেছে, খুব কষ্ট হচ্ছে, শ্বাস মানে তার একেবারে শ্বাস ত্যাগ করা অসম্ভব হয়ে পড়ছে এবং খুব কষ্ট করে শ্বাস গ্রহণ করতেছে, শ্বাসটাও যখন নিচ্ছে সেটাও খুব কষ্ট হচ্ছে। তো এমত লক্ষণে আমি মেফাইটিস দিয়েছিলাম, বিলিভ ইট অর নট। আমি আমার চেম্বারে ডাইলেটেড করে বাচ্চার অবস্থা দেখে সেখানেই আমি দেখা যাচ্ছে যে আমি তো ডাইরেক্ট ওষুধ খাওয়াই না সাধারণত কোনো পেশেন্টকে, ডাইলেটেড করে ওই পেশেন্টকে সেখানে 5 ফোঁটা ওষুধ আমি খাইয়ে দিয়েছি। উইথ অ্যান্ড 2 মিনিটস
বাচ্চার কষ্ট কমা শুরু হয়েছে। ম্যাজিক, আমি দেখেছিলাম সেদিন মেফাইটিসের ম্যাজিক। মানে আমি পড়েছিলাম, কিন্তু কখনো যে এত বেশি চমকপ্রদ ফলাফল পাওয়া যেতে পারে এটা আমি সেদিন না দেখলে বিলিভ করতাম না। ওই বাচ্চাটার ওই যে সমস্যাটা কেটে গেছে, এখন বাচ্চাটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ওরা পরীক্ষা নিরীক্ষা করাইছে, বাচ্চা একদম সুস্থ আছে, ওরা 100 ভালো হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখুন, শ্বাস যদি ত্যাগের চাইতে যদি গ্রহণ করতে যদি বেশি কষ্ট হয়, তাহলে এখানে মেফাইটিস আমরা দেখেছিলাম শ্বাস মানে তার হচ্ছে শ্বাস ত্যাগকালে হচ্ছে তার খুব বেশি কষ্ট হচ্ছে, শ্বাস গ্রহণ করতেও কষ্ট হচ্ছে, কিন্তু তুলনামূলক যখন সে নিঃশ্বাস ফেলছে তখন তার কষ্ট বেশি, সে কেঁদে ফেলছে, তখন মেফাইটিস। হ্যাঁ, কিন্তু শ্বাস ত্যাগের চাইতে যদি গ্রহণ অধিক দর যদি কষ্ট যদি হয়, এই ক্ষেত্রে আয়োডিয়াম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, আপনার লক্ষণ আরো মিলিয়ে আপনি দিতে পারেন। ঠিক আছে, তবে স্যাম্বুকাসের পেশেন্ট হচ্ছে শরীরে যে পোশাক আছে সেটা খুলতে চায় না, কারণ তার ঠান্ডা লাগবে। ঠিক আছে, আবার যদি একটু বড় মানুষ যদি হয়ে যায়, তাহলে দেখা যায় যে খুব মোটা সোটা লোক হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব কাহিল হয়ে পড়েছে, সর্দি কাশিতে কাহিল হয়ে পড়েছে, আমরা সেরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা স্যাম্বুকাসের কথা মনে করতে পারি। ঠিক আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আছে। তো সেক্ষেত্রে আমরা আরো ব্যাপারগুলো যখন স্যাম্বুকাস করবো তখন স্যাম্বুকাস নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। দেখুন, আজকে আমাদের একটা খুব ছোট্ট একটা মেডিসিন এখানে এসেছে, সেটা হচ্ছে স্টিকটা। আপনারা কেউ কখনো পড়েছেন স্টিকটা? পড়েছিলাম স্যার, কিন্তু আচ্ছা আচ্ছা, কোথায় থেকে পড়েছিলেন একটু আমি আসলে এনসি ঘোষ আছে না, ওনার ম্যাটেরিয়াল মেডিকা থেকে পড়েছিলাম, বাট এটা সম্ভবত ঠান্ডা জাতীয়, কোল্ড জাতীয় প্রবলেমে ইউজ হয়, বাট এটা সম্পর্কে বিস্তারিত আমার মনে নাই। আচ্ছা দেখুন, স্টিকটা মেডিসিনটা মূলত মানে হুপিং কাশি জাতীয় কাশি হবে, যক্ষার মতো এরকম কাশি। এই কাশিটা সাধারণত হামের পর বেশি হয়। হ্যাঁ, কারো হাম হয়েছে, এই হাম হওয়ার পরবর্তীতে এই কাশিটা বেশি হয়। অনেক সময় ইনফ্লুয়েঞ্জা, যেগুলি আপনাদের হচ্ছে সিজনালি ইনফ্লুয়েঞ্জা যেগুলো হয়, এর পরবর্তী কাশিগুলো হয়। এই কাশিটা হবে কাশির পর কাশি, দম বন্ধ করে ফেলার মতো কাশি। অনেক সময় আমরা ডোসের সাথে এটা মিক্সিং করে ফেলে দিই। এটা হচ্ছে কাশি এত, কিন্তু এই কাশির সাথে রক্ত থাকে। কি থাকে? রক্ত। কাশির জন্য সে রাতে ঘুমাতে পারে না। ডোসের আর কাশি কিন্তু রাত্রিতে কিন্তু পার্থক্যটা দেখুন এখানে। বিশেষ করে হামের পরবর্তীতে কাশি যদি হয়, এটা মনে রাখবেন। ঠিক আছে, এবং সেই সাথে এই রোগীর মানসিক একটা সিমটম আছে, ছোট্ট একটা সিমটম আমি বলেছিলাম। এই রোগী হচ্ছে প্রচুর কথা কথা বলতে ভালোবাসে, সে কথা বলতেছে বলতেছে, আপনি তাকে কথা বলবেন, আপনার কথা বলার সে সুযোগ দিবেন। ঠিক আছে, তো এইরকম লক্ষণগুলো যে প্রচুর বাচালতা তার থাকবে, সে প্রচুর কথা বলে, এরকম ব্যাপারগুলো দেখবেন। এবং সেই সাথে যদি হামের পরে যদি কাশি যদি হয় এবং এই নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই স্টিকটা, পালমানোরিয়া একটা মেডিসিন, হ্যাঁ পালমানোরিয়া মেডিসিনটা আমরা, ঠিক আছে স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। দীর্ঘদিনের সর্দিতে, শিশুদের সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে এর তুলনামূলক আলোচনা শুনলাম। এখন আমরা থ্রট চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা এমনকার প্রেমিডিটি এইচসিএলএন স্যারের স্ক্রিন থেকে পড়ছিলাম। এমন কার্ভের থ্রট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থ্রট মানে গলা। পিউট্রিড সোর থ্রট, গলার ঘায়ে পচন ধরে, গলার মধ্যে ঘা হলে সেটার মধ্যে পচন হয়, পচন ধরে। টেন্ডেন্সি টু গ্যাংগ্রেনাস আলসারেশন অফ টনসিলস। তাহলে টেন্ডেন্সি টু গ্যাংগ্রেনাস আলসারেশন অফ টনসিলস, টনসিলের মধ্যে গ্যাংগ্রেনাস আলসার হয়, গ্যাংগ্রিন হবার একটা, গ্যাংগ্রিন জাতীয় ক্ষত হবার একটা প্রবণতা থাকে তার টনসিলের মধ্যে। গ্ল্যান্ডস ইনগর্জড, মানে তার গ্ল্যান্ডগুলিতে রক্ত সঞ্চয় হয়। তাহলে গলার ঘায়ের মধ্যে পচন ধরে, টনসিলে গ্যাংগ্রিন হওয়ার প্রবণতা,
গ্ল্যান্ডগুলোতে রক্ত সঞ্চয় হয়। ইন ডিপথেরিয়া অর স্কারলেটিনা, ডিপথেরিয়া এবং স্কারলেটিনা এই দুটা জ্বরের নাম। এই সময় কি হয়, when the nose is stopped up, যখন নাকটা বন্ধ হয়ে আসে, child cannot sleep because it cannot get its breath. Child cannot sleep, কেন শিশুরা ঘুমাতে পারে না? বিকজ, কারণ it cannot get its breath, এটা তাদেরকে নিঃশ্বাস নিতে দেয় না। it cannot get its breath, নিঃশ্বাস নিতে পারে না। এই কারণে ডিপথেরিয়া এবং স্কারলেটিনা জ্বরের সময় যখন নাক বন্ধ হয়ে যায়, তখন শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ার দরুন তারা ঘুমাতে পারে না। তাহলে এটা আমরা ডিপথেরিয়া স্কারলেট জ্বরের সময় যখন নাক বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে পারবে না শিশুরা, ঘুমাতে পারবে না নিঃশ্বাসের সমস্যার জন্য, শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য, তখন আমরা দেখব। তো এখানে কোনো থার্ড চ্যাপ্টারে কোনো পার্থক্য করতে বলা হয়নি। এখানে একটা সেকেন্ড গ্রেড সিম্পটম রয়েছে, when the nose is stopped in diphtheria or scarlatina fevers, এবং শিশুরা তখন ঘুমাতে পারে না, কারণ তারা নিঃশ্বাস নিতে পারে না, এই জন্য ক্যান নট স্লিপ, ঘুমাতে পারে না। রেসপিরেটরি সিস্টেমে চলে যাচ্ছি আমরা। dyspnea with palpitation, ours by exertion or on ascending even a few steps, এমনকি কয়েকটা পদক্ষেপ। তাহলে তার কি হয়, ওর্স ইন এ ওয়ার্ম রুম। তাহলে কি হয়, ডিসপনিয়া উইথ পালপিটেশন, শ্বাসকষ্টের সাথে বুক ধরফর করে, শ্বাসকষ্টের সাথে বুকটা তার ধরফর করে। ওর্স বাই এক্সারশন অর অন অ্যাসেন্ডিং ইভেন এ ফিউ স্টেপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এমব্রাগ্রেসিয়া, তাহলে আমরা দেখলাম যে শ্বাসকষ্টের সাথে তার পালপিটেশন হয়, বুক ধরফর করে, এবং পরিশ্রমে বা সামান্য দু এক পা সিঁড়ি ভাঙলে, অ্যাসেন্ডিং ইভেন এ ফিউ স্টেপস, তো উপরের দিকে যদি সিঁড়ি দিয়ে দু একটা পা সিঁড়ি, দু একটা পদক্ষেপ দিলেই ফিউ স্টেপস, কয়েকটা সিঁড়ি ভাঙলেই তার কি হয়, সামান্য দু একটা পা সিঁড়ি ভাঙলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায় এবং পরিশ্রমে বৃদ্ধি পায় তার শ্বাসকষ্টটা। শ্বাসকষ্টের সাথে বুক ধরফর করে এবং পরিশ্রমে বা সামান্য দু একটা সিঁড়ি ভাঙলেই তার শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, সিঁড়ি দিয়ে দু একটা সিঁড়ি উপরে উঠলে। আর গরম ঘরে বৃদ্ধি পায়, এই যে শ্বাসকষ্টটা তার সামান্য পরিশ্রমে বৃদ্ধি পায় এবং সামান্য দু একটা সিঁড়ি দিয়ে উপরে উঠলে ফিউ স্টেপ, অ্যাসেন্ডিং ফিউ স্টেপ করলে তার সমস্যা হয়, শ্বাসকষ্ট বৃদ্ধি পায় এবং গরম ঘরে শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। আর শ্বাসকষ্টের সাথে বুকটা তার দরফর করে দেখলাম। ওয়ান অফ দি বেস্ট রেমেডিস ইন ইমফাইসিমা, ইমফাইসিমাটা কি? এটি ইমফাইসিমা রোগের প্রধান ঔষধ। ফুসফুসের একটি জটিল ব্যাধি হলো ইমফাইসিমা, ফুসফুসের একটা জটিল ব্যাধি ইমফাইসিমা। এটি একটি শ্বাসজনিত রোগ। ইমফাইসিমার ফলে ফুসফুসে মাত্রাতিরিক্ত বাতাস জমা হয়, ফুসফুসের মধ্যে মাত্রার অতিরিক্ত বাতাস জমা হয়, ফুসফুস খুব দ্রুত ফুলে যায় এবং এর অভ্যন্তরের অংশগুলো অকেজো হয়ে পড়ে। একই সাথে ফুসফুসের গোলাকার বায়ুথলিগুলো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং ফুসফুসের স্থিতিস্থাপকতা একবারেই নষ্ট হয়ে যায়। তো এটা এক ধরনের ফুসফুসের রোগ। এটি এমফাইসিমা রোগের প্রধান ঔষধ, ওয়ান অফ দি বেস্ট রেমেডিস ইন এমফাইসিমা। এটা একটা শ্বাসকষ্টজনিত রোগ, ফুসফুসের জটিল ব্যাধি হলো এমফাইসিমা এবং এটা একটা শ্বাসকষ্টজনিত রোগ। ফুসফুসের একটা জটিল ব্যাধি, এটা জটিল ব্যাধির নাম এমফাইসিমা, এবং এটা শ্বাসকষ্ট হয় এই রোগ হলে এবং ফুসফুসে মাত্রাতিরিক্ত বাতাস জমার কারণে এটা হয়, আমরা দেখলাম। তো এই এমফাইসিমার জন্য এটা একটা ওয়ান অফ দি বেস্ট রেমেডি, ওয়ান অফ দি বেস্ট রেমেডি, একটা প্রধান ঔষধ। তারপর কফ চ্যাপ্টারে চলে যাচ্ছি। এখানে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ছিল না। কফ চ্যাপ্টারে ড্রাই ফ্রম টিকলিং ইন throat as from dust every morning from 3 to 4 AM, কেলিকার। তাহলে কাশিটার কথা বলা হচ্ছে, কাশির পরে যেহেতু কুলন চিহ্ন রয়েছে, পুরো লাইনটা কাশির ব্যাপারে। কাশিটা কেমন? ড্রাই কাশি, শুকনো। ফ্রম টিকলিং ইন থ্রট অ্যাজ ফ্রম ডাস্ট, যেন গলায়
অ্যাজ ফ্রম ডাস্ট, গলায় যেন ধুলা জমে সুরসুর করছে, টিকলিং মানে সুরসুর করছে, এরকম একটা কাশির সময় এরকম মনে হয়, গলায় ধুলা জমে সুরসুর করছে। আর এভরি মর্নিং, প্রত্যেক দিন ভোর 3টা 3 to 4 AM, প্রতিদিন ভোর 3টা থেকে 4টার মধ্যে কাশিটা তার বেড়ে যায়। এটা কেলি কার্ভে রয়েছে। তো কাশি যদি ভোর মানে 3টা থেকে 4টার মধ্যে বেড়ে যায়, তাহলে কেলি কার্ভের সাথে এখানে আমরা এই কাশির ব্যাপারে পার্থক্য করব। লুজেস ব্রেথ হোয়েন ফলিং অ্যাসলিপ, ঘুমিয়ে পড়লে শ্বাস বন্ধ হয়ে আসে। মাস্ট ওয়াকেন টু গেট ব্রেথ, সেজন্য অবশ্যই তাকে ঘুম থেকে জেগে উঠতে হয়। সেজন্য নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ঘুম থেকে মাস্ট ওয়াকেন মানে অবশ্যই জাগতে হয়, টু গেট ব্রেথ এই নিঃশ্বাস নেওয়ার জন্য। সে ঘুমিয়ে পড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য তার অবশ্যই জেগে থাকতে হয় বা জেগে থাকতে বাধ্য হয়। এটা গ্রিন্ডেলিয়া এবং লেকেসিসের সাথে আমরা এটার পার্থক্য করব। এই যে ঘুমিয়ে পড়লে শ্বাস বন্ধ হয়ে যায়, এই জন্য তার জেগে থাকতে হয়। তো আমি এখানে আমাদের আনুষ্ঠান শফিক স্যারকে অনুরোধ করব, যেখানে যে কফের কথা বলা হয়েছে এভরি মর্নিং, প্রতিদিন ভোর 3টা থেকে 4টার মধ্যে তার কফটা বেড়ে যায়, কাশিটা, এটা কেলি কার্ভের সাথে পার্থক্য করার জন্য। তারপর সে ঘুমিয়ে পড়লে শ্বাস বন্ধ হয়ে যায়, এই জন্য জেগে থাকতে হয় নিঃশ্বাস নেওয়ার জন্য, এটা গ্রিন্ডেলিয়া এবং লেকেসিসের সাথে পার্থক্য করে স্যার। তাহলে কেলি কার্ভ এবং এমন কার্ভের একটু পার্থক্য করেন স্যার। দেখুন, এর আগেও বলেছিলাম কেলি কার্ভের একটা স্পর্শকাতরতা থাকে। আপনারা মনে আছে কিনা সেটা জানি না, তবে মনে থাকার কথা। এর স্পর্শকাতরতা বিশেষত পায়। কোথায়? পায়ে। কেলি কার্ভের পেশেন্ট হচ্ছে পায়ে একটা স্পর্শকাতরতার একটা ব্যাপার থাকে, এবং কেলি কার্ভের পেশেন্ট আপনার কাছে আসলে আপনি চিনতে পারবেন। কেলি কার্ভের পেশেন্ট গুলো কিভাবে চিনবেন? আপনার কাছে আসলে দেখবেন কেলি কার্ভের পেশেন্ট যে অসুখ কেন না হোক, তার হচ্ছে চোখের উপরে পাতা ফোলা থাকে। বিশেষ করে এটা যদি নেফ্রাইটিস যদি হয়, কিডনি যদি প্রবাল প্রদাহ কারণে যদি হয়ে যেতে থাকে, তাহলে তো কথাই নাই। অন্য যে কোনো সমস্যা যদি নিয়ে আসে, তাহলে আমরা দেখব কি হবে, এর হচ্ছে চোখের উপরের পাতা ফোলা থাকবে। চোখের নিম্ন পাতা ফোলা যেমন অ্যাপিস, উপরের পাতা ফোলা হচ্ছে কেলি কার্ভ। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মনে রাখবেন। এর সাথে ইহাতে হচ্ছে সুস্ফোটা ব্যথা থাকে, ঠিক আছে? সুস্ফোটা ব্যথা থাকে। এখন কাশি হলেও গলার মধ্যে হচ্ছে একটা সুস্ফোটা একটা মানে অনুভূতি থাকবে, এটা যেন মনে থাকে আমাদের। এতে যে আছে কাশি বা হাঁপানি ঘটিত যেটা ব্যাপার, এখানে বলা হচ্ছিল 3টা থেকে 4টার কথা এখানে বলা হয়েছে। কিন্তু আপনার হলো আপনার হাঁপানি বা কাশি বৃদ্ধির ব্যাপারে আপনার হচ্ছে কেলি কার্ভ হচ্ছে রাত্রি 2টা থেকে 4টা, ঠিক আছে? এমন কার্ভ হচ্ছে 3টা থেকে 4টা, আর কেলি কার্ভ হচ্ছে রাত্রি 2টা থেকে 4টা। গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আমরা এখানে বলে দিলাম। তবে এর যখন হাঁপানি হবে বা শ্বাসকষ্ট হবে, গলার মধ্যে সুরসুর যে ব্যাপারগুলো যেটা থাকে, এটা হচ্ছে বসলে বা ঝুঁকে বসলে বা দুললে ভালো লাগে, ঠিক আছে? এটা ভালো। আর এইটার ব্যাপারটা হচ্ছে বৃদ্ধিটা তো আমি বললাম কখন, যারা ফুসফুসের ক্ষতে ভোগে থাকেন, ইহা তাদের জন্য খুব ভালো একটা মেডিসিন। যারা ফুসফুসের ক্ষত যাদের আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে কেলি কার্ভ খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ঠান্ডা লাগার প্রবণতা আছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এই সহসায় ছোট্ট করে একটু পার্থক্যটা বলে দিলাম স্যার। জি স্যার। তারপর স্যার, এই যে ঘুমিয়ে পড়লে যে শ্বাস বন্ধ হয়ে যায়, তাকে অবশ্যই জেগে থাকতে হয়, এটা গ্রিন্ডেলিয়া এবং লেকেসিসের সাথে স্যার একটু পার্থক্য করবেন। স্যার এখানে একটু স্যার আমি আমার তাহলে আমরা স্যার একটু পরবর্তী চ্যাপ্টার পড়তে থাকি স্যার। জি স্যার, একটু বলুন স্যার এখানে কি মেডিসিন স্যার? ঘুমিয়ে পড়লে শ্বাস বন্ধ হয়ে আসে, সেজন্য অবশ্যই তাকে ঘুম থেকে জেগে উঠতে হয়, আচ্ছা আচ্ছা, গিন্ডেলিয়া আমাদের আনকমন একটা মেডিসিন। আপনারা কেউ পড়েছেন গিন্ডেলিয়া?
না স্যার, কেউ আমি পড়েছেন গিন্ডেলিয়া? আকলিমা ম্যাম, জি স্যার। গিন্ডেলিয়া পড়েছেন? স্যার বুঝতে পারছি না নামটা। গ্রিনডেলিয়া। ও গ্রিন ডেলিয়া, জি। পড়েছিলাম বোধহয় কোনো সময়, কিন্তু মনে নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন, আপনারা কিন্তু পড়াশোনা করেন আমি জানি। এখানে দেখুন, ঘুমালে যাদের হচ্ছে দম বন্ধ হয়ে আসছে এবং শ্বাস নিতে জেগে উঠতে হয়, এই ক্ষেত্রে গেন্ডেলিয়ার কথা বলা হয়েছে। গেন্ডেলিয়ার একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণের কথা বলবো। গেন্ডেলিয়ার পেশেন্টের যেটা হচ্ছে কফ হয় বা যে রেস্টলেস স্রাব, যেটা সর্দি, যেটা স্যার, এটা হচ্ছে আমাদের হচ্ছে ক্যালিবায়ের মতো, দড়ির মতো বা সুতার মতো লম্বা হয়, টানলে সহসায় ছিঁড়তে চায় না। ঠিক আছে, এটা গিন্ডেলিয়ার ব্যাপার। গিন্ডেলিয়া মেডিসিনটা খুবই আনকমন মেডিসিন, কম ব্যবহার হয়ে থাকে গিন্ডেলিয়া মেডিসিনটা। সেই সাথে যদি, এবং আপনি দেখেন যে এদের সর্দিটা হচ্ছে দড়ির মতো সুতার মতো লম্বা হচ্ছে এবং শ্বাস নেওয়ার জন্য দেখা শুয়ে থাকতে পারছে না, উঠে বসতে হচ্ছে, এইরকম ছোটখাটো লক্ষণে গেন্ডেলিয়া ভাবতে পারেন। তবে খুব আনকমন একটা মেডিসিন, খুবই কম ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, আর ল্যাকেসিসের ব্যাপারটা তো ল্যাকেসিসই আমরা জানি। ল্যাকেসিসের অ্যাগ্রাভেশন কখন? ঘুমের মধ্যে এবং ঘুমের পরে। ঘুমের মধ্যে এবং ঘুমের পরে। ল্যাকেসিসের বাচালতা আমরা জানি। ল্যাকেসিস, সে হচ্ছে তার ধ্বংসাত্মক একটা মনোভাব আছে, সেটাও আমরা জানি। সাপের যেমন আচরণ, ঠিক তেমন তার আচরণ। ঠিক আছে, ল্যাকেসিসের গাটা শীতল থাকবে, কিন্তু ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে, বলবে যে আমার গা খুব জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যখন গায়ে হাত দিবেন তখন দেখবেন বরফ শীতল গা। আপনি এটা হচ্ছে টেম্পারামেন্ট দেখেও দেখতে ল্যাকেসিস কিছুটা অ্যানাদার মেডিসিন থেকে আলাদা করতে। হ্যাঁ, অনেক মেডিসিন এটা আছে, তবে এরা হচ্ছে প্রচন্ড রাগী হয় এবং কৌশলী হয়। কৌশলগুলো এদের খুব ভয়ঙ্কর কৌশল। ঠিক আছে, কারো বিরুদ্ধে যদি লাগে, তাকে ধ্বংস না করা পর্যন্ত সে থামবে না, হয় সে মরবে অথবা সে তাকে মারবে, এরকম ব্যাপারগুলো থাকে। এবং এই স্পর্শকাতরতা থাকে। এরা কখনোই গায়ে স্পর্শ পছন্দ করে না। ওর গা জ্বলে যাক, পুড়ে যাক, কেউ যদি ওর গায়ে যদি স্পর্শ যদি করে যে ভাই তোমার গা তো খুব ঠান্ডা, ও রেগে যাবে, ও রেগে যাবে। ঠিক আছে, ও স্পর্শ পছন্দ করবে না, এইটা একটা ব্যাপার। সাপের গায়ে যেমন আপনি স্পর্শ যেমন করবেন, অমনি সে সবল মারতে চাইবে, এরও ব্যাপারগুলো এরকম থাকবে। এবং সেই সাথে এদের গলায় একটা বল সেন্সেশন থাকবে, মনে হবে গলায় কোনো কিছু আটকে গেছে। ঠিক আছে, গলায় কিছু বিধে আছে, এরকম ব্যাপার থাকবে। সে হচ্ছে শক্ত খাবার খেতে তার কোনো সমস্যা হবে না, শক্ত খাবার খেতে তার কোনো সমস্যা হবে না, কিন্তু তরল খাবার কোনো কিছু সে খাইতে গেলে সে আর গিলতে পারবে না, তার গলা দিয়ে সহসায় নামতে চাইবে না। আরো ব্যাপারটা হলো, ল্যাকিসিসের পেশেন্টরা আপনার কোনো ক্রমে গলায় কোনো কিছু বেঁধে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না। এগুলি সবকিছু মিলে যদি দেখি রাত্রিতে তাদের ঘুমের ঘরে দম বন্ধ হয়ে আসে এবং শ্বাস নিতে হলে তাকে উঠে বসতে হচ্ছে, আমরা ল্যাকিসিসকে মনে করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা ফিমেল জেনিটালিয়া চলে যাচ্ছি। কলেরা লাইক সিমটমস এট দি কমেন্সমেন্ট অফ মেনস্ট্রুয়েশন। ঋতুস্রাব শুরুর সময় কলেরার মতো লক্ষণ দেখা দেয়। এটা একটা ফার্স্ট গ্রেড সিমটম, যে ঋতুস্রাব শুরুর সময় কি হয়, তার কলেরা লাইক একটা সিমটম, মানে সেই যে কলেরা হলে যেমন পায়খানার যে অবস্থা সেরকম হয়। এটা ভবিষ্টা এবং ভিরেট্রাম অ্যালবামের সাথে পার্থক্য করতে হবে। কলেরা লাইক সিমটম এট দি কমেন্সমেন্ট অফ মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন শুরুর সময় কলেরার মতো লক্ষণ দেখা দেয়, এটা মনে রাখবো আমরা। মিনসেস, এখন মাসিকের কথা বলা হচ্ছে পুরো লাইনটা ব্যাপারে। মাসিকটা কেমন? ঠো আর্লি, মানে খুব শীঘ্রই হয়, অল্প বিরতিতে, এবং প্রফিউজ, প্রচুর পরিমাণে হয়। প্রিসিডেড বাই গ্রিপিং কোলিক, স্রাব শুরুর সাথে সাথে খামচানো একটা শুল ব্যথা, গ্রিপিং কোলিক। এক্রিট, মানে হেজে যায়। মেক্স দি থাই সোর, উরুতে ঘা হয়ে যায়, উরুর মধ্যে ঘা হয়ে যায় এই মিন্সের লাগার কারণে, এটা হেজে যায় আর কি, উরুতে ঘা হয়ে যায়।
কোপিয়াস এট নাইট অ্যান্ড হোয়েন সিটিং। তাহলে রাতে ও বসে থাকলে স্রাব বেড়ে যায়। কোপিয়াস এট নাইট অ্যান্ড হোয়েন সিটিং, বসে থাকলে এবং রাতের বেলা এই 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 দুই সময়ে তার এই স্রাবটা বেড়ে যায়, মিন্সটা বেড়ে যায়। এটা জিঙ্কামেও রয়েছে, বসে থাকলে এবং রাতের বেলা স্রাব বেড়ে যায়, এটা জিঙ্কামেও রয়েছে। উইথ টুথেক, সেই সাথে কি থাকে, দাঁত ব্যথা থাকে। কলিক, হ্যাঁ, তার যে পেট ব্যথা থাকে। এরপর স্যাডনেস থাকে, বিষণ্ণতা থাকে এই মাসিকের সময়। ফেটিক মানে ক্লান্তি ভাব থাকে। স্পেশালি অফ থাইস, হ্যাঁ, তা মানে থাইস এখানে হাই তুলা, হাই তুলা। স্পেশালি অফ থাইস মানে হাই তুলে, এবং ওয়েনিং, ইউনিং অ্যান্ড চিলিনেস থাকে তার। হাই ক্লান্তি ভাব, স্পেশালি ফেটিক, স্পেশালি অফ থাইস, বিশেষ করে উরুতে, বিশেষ করে সেই সাথে দাঁত ব্যথা, পেট ব্যথা, বিষণ্ণতা, বিশেষ করে উরুতে ক্লান্তি ভাব। ফেটিক স্পেশালি অফ থাই মানে তার যে ক্লান্তি ভাবটা থাকে, এটা কোথায় থাকে, উরুর মধ্যে তার একটা ক্লান্তি ভাব থাকে। এবং ইউনিং অ্যান্ড চিলিনেস, একটা হাই তুলে এবং শীত শীত অনুভূতি থাকে। তাহলে তার যে ক্লান্তি ভাব থাকে সেটা উরুতে থাকে, এটা আমরা ফেটিক দেখলাম যে ক্লান্তি ভাব থাকে, এটা উরুর মধ্যে, বিশেষ করে উরুর মধ্যে। আর এখানে তার যে ঋতুস্রাবটা দিয়ে খুব আর্লি হয়, প্রচুর পরিমাণে হয়, এবং পেটের মধ্যে একটা খামচানো শুল ব্যথা থাকে, স্রাবটা সহজে হেজে যায়, উরুর মধ্যে ঘা হয়ে যায়, রাতে এবং বসে থাকলে এটা স্রাবটা বেড়ে যায়। সেই সাথে ঋতুস্রাবের সময় দাঁতে ব্যথা থাকে, পেটে ব্যথা থাকে, বিষণ্ণতা থাকে, বিশেষ করে উরুতে একটা ক্লান্তি ভাব থাকে উরুর মধ্যে, এবং হাই তুলে ঋতুস্রাবের সময় হাই তুলে এবং শীত শীত অনুভব হয়। লিউকুরিয়াটা কেমন তাহলে? লিউকুরিয়াটা ওয়াটারি, বার্নিং ফ্রম দি ইউটেরাস। এই যে তার জরায়ু থেকে পানির মতো ওয়াটারি এবং জ্বালাকর, বার্নিং, একটা প্রদস্রাব নিঃসরিত হয়। ওয়াটারি বার্নিং ফ্রম দি ইউটেরাস, জরায়ু থেকে পানির মতো এবং জ্বালাকর একটা স্রাব, প্রদস্রাব, লিউকুরিয়াটা বের হয়। এক্রিট প্রফিউজ ফ্রম দি ভেজাইনা, এ স্রাবের কারণে যোনিদ্বারটা হেজে যায়। এক্রিট মানে হেজে যাওয়া, প্রফিউজ ফ্রম দি ভেজাইনা, এবং ভেজাইনা থেকে এটা প্রফিউজটা হবে প্রচুর পরিমাণে, ভেজাইনা থেকে। এটা কিন্তু স্যার এটা এখানে এটা করে নাই, প্রচুর, হ্যাঁ করেছে স্যার, প্রচুর পরিমাণে প্রদস্রাবটা হয়, এটা হেজে যায়। এক্সকোরিয়েশন অফ ভালভা, এবং এই কারণে এই ভালভাটা হেজে যায়। এক্সকোরিয়েশন অফ ভালভা, ভালভাটাও যোনিদ্বারটাও হেজে যায়। তো লিউকুরিয়াটা পানির মতো জ্বালাকর, এটা জরায়ু থেকে বের হয়, এবং এটা এক্রিট, হেজে যায়, এবং প্রচুর পরিমাণে হয়, এবং যোনিদ্বারটাও হেজে যায়, এটার কথা বললেন। তো এখানে স্যার যে ঋতুস্রাব শুরুর সময় কলেরার মতো যে তার একটা লক্ষণ দেখা দেয়, এটা ভবিষ্টা এবং ভিরেট্রামের সাথে পার্থক্য করার জন্য অনুরোধ করছি স্যার। জি স্যার, এখানে বলা হচ্ছিল স্যার যে ঋতুস্রাবের ক্ষেত্রে বলা হচ্ছিল ঋতুস্রাব শুরুর সময় কলেরার মতো লক্ষণ দেখা দেয়। এখন দেখো, আমরা ভবিষ্টা যখন দেখব তখন আমরা একটু ব্যাপারগুলো দেখব। শিশুদের তোতলামে একটা ভাব থাকে, হ্যাঁ, এটাতে। আর যেগুলি মানে বৃদ্ধ মানুষ বা কুমারী যারা একটু মানে বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করছে না, এরকম হচ্ছে এদের হচ্ছে হৃদকম্পনের ব্যাপারগুলো এদের ক্ষেত্রে দেখা যায়। ভবিষ্ঠার ক্ষেত্রে, ভবিষ্ঠা এই যে ঋতুস্রাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ভবিষ্ঠার ঋতুস্রাব শুধুমাত্র কেবল রাত্রিতেই হয়, অনেকটা ম্যাক কার্ভের মতো, হ্যাঁ, অনেকটা ম্যাক কার্ভের মতোই। যখন এরা শুয়ে পড়ে তখন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আমরা এটা আরো মেডিসিন গুলোতে পাবো। ঋতুকালে বা ঋতুর পূর্বে কি হয়, ঋতুকালে বা ঋতুর পূর্বে হচ্ছে এদের উদারময় হয়, ঠিক আছে। যখন হচ্ছে এটা এখানে বলা হয়েছিল যে ঋতু শুরুর সময় কলেরার মতো লক্ষণ দেখা দেয়, আর এখানে বলা হচ্ছে ঋতুকালে অথবা ঋতুর পূর্বে আপনার হচ্ছে উদারময় হয়। আর দুই ঋতুর মধ্যবর্তী সময়ে দুই একদিন
স্রাব দেখা দেয়। প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর এদের হচ্ছে ঋতুস্রাব হয়। কাদের? বভিষ্ঠার। বভিষ্ঠার ঋতুস্রাব কেমন? কালো ও স্রাব স্রাব। দেখে রাখুন, মনে রাখুন, এইটা কাজে দিবে। ঠিক আছে, এটা কাজে দিবে। কি বললাম? 2 ঋতুর মধ্যবর্তী সময়ে এদের স্রাবটা কি হয়? দেখা দেয়। এটা বোরাক্সেও আছে। বোরাক্সের স্রাবটা আপনার হচ্ছে গরম হবে আর এদেরটা স্বাভাবিক হবে, এইটা ব্যাপার। আর প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর হচ্ছে ঋতুস্রাব হয় অনেক মহিলাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা দেখব কালো ও চাপ চাপ হবে, এবং এদের ব্যথাটা হবে অনেকটা প্রসব ব্যথার মতো ব্যথা। যাদের বাচ্চা হয়েছে তারা এই প্রসব ব্যথাকে সেটা কেমন সেটা বুঝতে পারবেন। এবং নানা রকম দেখে এদের শুষ্ক এবং ভেজা চুলকানি সেই সাথে থাকতে পারে। হ্যাঁ, এগুলি ব্যাপারগুলো আমরা লক্ষ্য রেখে আমরা বভিষ্ঠার কথা মনে করব। তার পরবর্তীতে বভিষ্ঠার সাথে আরেকটা কি মেডিসিন বলা হয়েছে? ভিরেট্রাম। দেখুন, ভিরেট্রাম অ্যালব যদি চিনি তাহলে তার ডাক্তারি হলো না, তাই না? কারণ ভিরেট্রাম অ্যালবাম এর পেশেন্টার হচ্ছে জীবনী শক্তি লক পেয়ে যায়। এদের হচ্ছে মাথায় কপালের ঘাম ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, মুমূর্ষ অবস্থা, এরকম ব্যাপারগুলো থাকে। ঠিক আছে, তার যে স্রাব বা তার যে উদারময়ের ভাব থাকবে, এই ভাবগুলোর মধ্যে তার মূর্ছা একটা ভাব থাকবে, তার ঘাম শীতল হয়ে যাবে। ঠিক আছে, সে খুব দুর্বল হয়ে যাবে। এখানে এই দুর্বলতাটা আমাদের এই এমন কার বা বভিষ্ঠাতে নেই। ঠিক আছে, এদের এই যে আপনার ঋতুস্রাব শুরু সময় যে কলেরার লক্ষণ হোক বা উদারময় লক্ষণ কেন না হোক, এদের হচ্ছে মাথার ঘাম শীতল হয়ে যাবে। ঠিক আছে, নিস্তেজ হয়ে পড়তে থাকবে। আমরা এই লক্ষণগুলো সহসায় পার্থক্য করে নিয়ে আমরা এমনকার বভিষ্ঠা এবং ভিরেট্রাম ব্যবহার করতে পারি। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ স্যার। আর এখানে স্যার আরেকটু করতে হবে স্যার, তার যে ঋতুস্রাবটা রাতের বেলা স্যার, রাতের বেলা এবং বসে থাকলে বেড়ে যায়, জিঙ্কামের সাথে এটা একটু পার্থক্য করতে হবে স্যার। আচ্ছা, জিঙ্কাম মেটালিকামের পেশেন্ট গুলো দেখুন, যারা স্নায়বিক অবসাদে ভুগছে, জীবনী শক্তি নিস্তেজ। আমি বলেছিলাম, গতদিনে বলেছিলাম, মস্তিষ্ক এবং স্নায়ুর ক্ষমতা নিষ্প্রভ হয়ে যায়। ঠিক আছে, সব কাজেই তার অতীব দুর্বলতা থাকে, এমনকি থুতু ফেলতে বা প্রস্রাবে যেতে হলেও তার দুর্বলতা প্রকাশ পায়। ঠিক আছে, সর্বদাই পা নাড়ে, না নেড়ে থাকতে পারে না, ঘুমোতে ঘুমোতে ঘুমের ঘরেও হচ্ছে পা নাড়ে। এটা আমি বলেছিলাম। তাকে কোনো কিছু লিখতে দিলে তার হচ্ছে হাত কাঁপে, তার হাত কাঁপে। ঠিক আছে, স্ত্রী জননেন্দ্রিয় দেখুন, রাত্রিতে তার কামিচ্ছা বৃদ্ধি পায়। ঠিক আছে, কি হয়? কামিচ্ছা বৃদ্ধি পায়, এমনকি সে তার হাত পাও হচ্ছে অস্বাভাবিক আচরণ দ্বারা সে কি করতে পারে? হস্তমৈথুন করতে পারে। ঠিক আছে, যখন এই ক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে জিঙ্কাম, দেখুন, বাচ্চা প্রসব করেছে কিন্তু দেবেন, সেটা স্বাভাবিক হয়ে যাবে, জিঙ্কাম স্বাভাবিক হয়ে যাবে। তবে হ্যাঁ, তার দুর্বলতা থাকতে পারে। জি স্যার। স্যার লাস্ট 30 সেকেন্ড শোনা যায়নি স্যার। ও আচ্ছা, সরি। জিঙ্কাম স্যার, জিঙ্কাম শোনা যায়নি স্যার। আচ্ছা, জিঙ্কামের ব্যাপারটা বলছিলাম, শেষেরটা যেটা বলছিলাম, নারীরা হচ্ছে প্রসব করে, বাচ্চা প্রসব করার পরবর্তীতে অনেক সময় অনেক নারীদের চাহিদা, জৈবিক চাহিদা বৃদ্ধি পেয়ে যায়, অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে যায়। সেই সাথে তার দুর্বলতা যদি থাকে, তাকে কোনো কিছু লিখতে দিবেন, হাত কাঁপবে, সেই মহিলাকে আপনি জিঙ্কাম দিয়ে দিবেন, তার জৈবিক চাহিদাটা স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, এটা পরীক্ষিত, আমি বলবো। ঠিক আছে, তবে এদের ঋতুস্রাব খুব বিলম্বিত হয়, অনেক সময় বন্ধও থাকে। ঋতুস্রাব বহিষ্ঠাদের মতো শুধুমাত্র রাত্রিতেও হয়। ঠিক আছে,
আর এই সেই সাথে ঋতুস্রাবের ব্যাপারগুলোর সাথে তার স্তনের হচ্ছে ব্যথা থাকে এবং সেটা ফুলে যাওয়ার একটা ভাবও থাকে। এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। এই ব্যাপারগুলোর সাথে লক্ষ্য রেখে তার অস্থিরতা, অবসাদ এবং সে শীতকাতরে একটা পেশেন্ট, ঠিক আছে, এরকম দেখে আপনি জিঙ্কাম মেটালিকামের কথা ভাবতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে স্যার রাখতে পারে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমরা এক্সট্রিমিটিসে চলে যাচ্ছি। এক্সট্রিমিটিসের মধ্যে দেখতে পাচ্ছি প্যানারিটিয়াম মানে আঙ্গুলহারা, প্যানারিটিয়াম ডিপ সিটেড পেরিওস্টিয়াল পেইন। পেরিওস্টিয়াল মানে অস্থি বেষ্টনীর গভীর অংশে ব্যথা। আঙ্গুল হারার ক্ষেত্রে অস্থি বেষ্টনীর গভীর অংশে ব্যথা হয়। আঙ্গুল হারার ক্ষেত্রে কি হয়? অস্থি বেষ্টনীর গভীর অংশে ব্যথা হয়। এটা ডায়োস্কুরিয়া এবং সাইলিশিয়াতে রয়েছে। স্যার তাহলে এখানে একটু সংক্ষেপে একটু পার্থক্য করবেন স্যার। ডায়োস্কুরিয়া এবং সাইলিশিয়ার সাথে আমরা এমন কার্ভের একটু পার্থক্য দেখব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আজকে অনেক রাত হয়ে গেছে, অনেকে লিভ নিচ্ছেন। আসলে কাল ক্লাসে যখন সবাই অ্যাটেন্টিভ থাকে তখন দেখা যাচ্ছে পড়াশোনাতে গভীর মনোযোগ আসে, যখন দেখা যাচ্ছে যে চলে যাওয়া যখন হয় তখন খারাপ দেখায়। আচ্ছা, এক্সট্রিমিটিসে এখানে কি বলা হচ্ছিল স্যার? মানে এখানে বলা হচ্ছিল আঙ্গুল আঙ্গুল হারা বা অস্থির গভীর অংশে ব্যথা। দেখুন, আঙ্গুলের বা পায়ের গোড়ালিতে ডায়োস্কোরিয়ার ব্যথা আছে, ওই ব্যথা নিয়ে এসে উপস্থিত হতে পারে। হ্যাঁ, এটা একটা ব্যাপার মনে রাখতে হবে। এর আমরা লক্ষণ যদি দেখি, এর হলো শুল ব্যথা, শুলে বা সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি পায়। কোন দিকে বৃদ্ধি পায়? এর রোগের ব্যাপারটা যদি থাকে, পেট ব্যথা হোক, সেই ব্যথাটা কোথায়? সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি পায়। আমরা জানি কোলোসিনতে সামনের দিকে ঝুঁকলে কমে, আর এটা বৃদ্ধি পায়। তাহলে বিপরীত দিকে যখন সে ঝুলে পড়ে তখন, অর্থাৎ পিছনের দিকে যখন হেলে পড়ে, তখন দেখা যাচ্ছে যে এর এই আপনার হচ্ছে ব্যথাটা কমে। একটা ব্যাপার আমরা মনে রাখবো, বিশেষত দেখা যাচ্ছে যে এদের যদি গোড়ালিতে যদি ব্যথা যদি হয় পায়ের আঙ্গুলে, সেক্ষেত্রে আঙ্গুল হারার ঘটনা যদি থাকে, সেক্ষেত্রে ডায়োস্কোরিয়া আমরা ব্যবহার করতে পারি। তবে ডায়োস্কোরিয়া বিশেষ কয়েকটা জায়গাতে বেশি ব্যবহার হয়ে থাকে। এই যারা যুবক ছেলেপেলে যারা আছে, এরা রাত্রিতে হচ্ছে সুন্দর সুন্দর রোমান্টিক স্বপ্ন দেখে। সুন্দরী রমণীদের এদের স্বপ্ন, এই রমণীদের স্বপ্ন দেখে এবং ঘুমের ঘরেই তারা রমণে চলে যায়, ঠিক আছে। ঘুমের ঘরে তাদের স্বপ্নদোষ হয়, প্রচুর পরিমাণ স্বপ্নদোষ হয়, বীর্যস্রাব হয়, হাঁটু খুব দুর্বল বোধ করে। কি করে? হাঁটু খুব দুর্বল বোধ করে। এবং জননেন্দ্রিয় এদের হচ্ছে শীতল এবং শিথিল হয়ে যায়, ঠান্ডা এবং দুর্বল হয়ে যায়। এদের আঙ্গুল হারার ব্যাপারটা যেটা, এদের নখগুলো ভঙ্গুর হয়, নখগুলো সহসায় ভেঙে যায়, ঠিক আছে। এবং আঙ্গুল হারায় যদি আসে তাহলে সর্বপ্রথমে এটাকে স্মরণ করার কথা বলা হয়েছে। যখন অতি তীব্র ব্যথা অনুভূত হয় তখন ইহা দিলে অঙ্কুরে বিনাশ ঘটে। কোথায়? যখন আঙ্গুল হারায়, যখন তীব্র ব্যথা যখন থাকবে, তখন দেখা যাচ্ছে যে আপনি যদি ডায়োস্কোরিয়া ব্যবহার যদি করেন, তাহলে এটা অঙ্কুরে মানে কি শুরুতেই শেষ হয়ে যায়, তাই না? অঙ্কুরে বিনষ্ট হওয়া, এরকম ব্যাপারটা হয়ে যায়। তবে আঙ্গুল হারায় আমি পার্সোনালি ভাবে একবার ব্যবহার করেছিলাম, যতটুকু মনে পড়ে। তবে এটা আমার চেম্বারের নিত্য দিনের সঙ্গী। আমার চেম্বারে 200 থেকে শুরু করে 10M পর্যন্ত আছে। এই মেডিসিনটা বিশেষ করে এই যে ইয়াং পোলাপান যারা রমণে যায় আর কি ঘুমের ঘরে, তো এদের জন্য এতটাই বেশি মানে এটা, যে আমার চেম্বারে এই 200 আর 1M পর্যন্ত গেলেই দেখা যাচ্ছে এটা সেরে যায়। 1M এর পরবর্তীতে কোনো পেশেন্টকে দিতে হয়নি। 10M এর সিল বোতল এখনো সিল বোতলই আছে, ভাঙার সৌভাগ্য হয়নি। খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আপনারা লক্ষণ বুঝে দিবেন যে এদের এই স্বপ্নদোষের সাথে সাথে কি হয়, হাঁটুর দুর্বলতা থাকে, ঠিক আছে।
এদের পেট ব্যথার প্রবণতা থাকবে। এই পেট ব্যথার প্রবণতাগুলোতে আপনাকে এসে বলবে, স্যার আমার খুব গ্যাস হয়, আমার পেট ব্যথা করে এবং সাথে আমার এই সমস্যাগুলো আছে। সে সমস্যা বলতে চাইবে না অবশ্য। আপনাকে নিয়ে মানে যখন সমস্যা হচ্ছে ওদের ফ্যামিলি নিয়ে আসবে। ওর মা অথবা দাদা দাদি তারাই নিয়ে চলে আসবে আপনার কাছে। নিয়ে এসে বলবে যে, দেখেন তো আমার এই বাচ্চার কি হয়েছে? আমার বাচ্চার ঘুমের ঘরে সমস্যা হচ্ছে। ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখতেছে মা আসলে তো মা বলতে পারে না। ঠিক আছে? তখন তার কাছে থেকে একটু শুনতে হয়। শুনলে বিশেষ করে এই বাচ্চাগুলো যারা টিনেজ তাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। আমি সবচাইতে বেশি পাই মাদ্রাসা পড়ুয়া বাচ্চাদের। মাদ্রাসাতে এরা পড়াশোনা করে, এদের অনেক বেশি পুষ্টি ঘাটতি থাকে। তো পুষ্টি ঘাটতির কারণে দেখা যাচ্ছে এটা অনেক সময় বেশি হয়ে থাকে আরকি। যাই হোক স্যার, আমি কথা বাড়াচ্ছি বারবার। তো সামনের দিকে এগিয়ে যান স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, স্কিন চ্যাপ্টারে চলে যাচ্ছি। আচ্ছা। আমরা আরেকটা মেডিসিন এখানে ছিল মনে হয়, সাইলেসিয়া না? জি স্যার, সাইলেশিয়া ছিল স্যার। আচ্ছা, সাইলেসিয়ার পেশেন্ট গুলোতে আমরা এর আগে সাইলেসিয়া সম্পর্কে আমরা পড়েছি, তাই না স্যার? জি স্যার। সাইলেসিয়ার হচ্ছে এটা হচ্ছে আঙুল হারার ব্যাপারগুলোর সাথে দেখবে এখানে পুঁজ উৎপত্তি হয়েছে, ঠিক আছে? সেটা সহসা সারতে চাচ্ছে না, এরকম গুলো ব্যাপারগুলো থাকবে, হিলিং হচ্ছে না, এরকম ব্যাপার থাকবে। আর দেখবো কি সাইলেসিয়ার পেশেন্ট গুলো শীতকাতর থাকে এবং এদের হচ্ছে হাতের এবং পায়ের তালু ঘামার একটু প্রবণতা থাকে, যে ক্ষতটা সহসায় শুকাচ্ছে না। শেষের দিকে আমরা সাইলেসিয়া ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো সাইলেসিয়া খুব বহুল ব্যবহৃত মেডিসিন, তবে ডিপ অ্যাক্টিভ মেডিসিন। একটু দেখে শুনে ব্যবহার করবেন, অন্যান্য লক্ষণ দেখে ব্যবস্থা করবেন, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার। আমরা স্কিন চ্যাপ্টারে চলে যাচ্ছি। বডি রেড অ্যাজ ইফ ফ্রম স্কারলেটিনা। তো বডিটা থাকবে লাল, যে অ্যাজ ইফ যেন সে স্কারলেটিনা, তার যে জ্বর, স্কারলেটিনার একটা জ্বর, এই স্কারলেট জ্বর, যেটা স্কারলেট ফিভারে আক্রান্ত রোগীর মতো দেহটা লাল হয়ে যায়, রক্তিম হয়ে যায়। এটা এলিয়াম সেপার সাথে তুলনা করতে বলা হয়েছে। মেলিগন্যান্ট স্কারলেটিনা উইথ ডিপ স্লিপ। মারাত্মক স্কারলেট ফিভারে গভীর ঘুম, ডিপ স্লিপ হয় এবং স্টার্টোরাস ব্রেথিং, মানে নাসিকা গর্জনপূর্ণ। সে যখন যে নিঃশ্বাস নেয় তখন খুব শব্দ হয়, গর্জনপূর্ণ হয়। মিলিয়ারি র্যাশ অর ফেন্টলি ডেভেলপড ইরাপশন ফ্রম ডিফেক্টিভ ভাইটালিটি। তাহলে তার জীবনী শক্তির দুর্বলতার জন্য মিলমিলের মতো উদ্ভেদ উঠে। মিলিয়ারি র্যাশ অর ফেন্টলি ডেভেলপড ইরাপশন ফ্রম ডিফেক্টিভ ভাইটালিটির সমস্যার জন্য, দুর্বলতার জন্য তার যে মিলমিলের মতো একটা উদ্ভেদ হয়, বা উদ্ভেদ সামান্য মাত্র দেখা দিয়েছে এরূপ অবস্থা। আর থ্রেটেন্ড প্যারালাইসিস অফ ব্রেন, মস্তিষ্কের পক্ষাঘাত হবার আশু সম্ভাবনা ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তো এখানে স্যার যে তার স্কারলেটিনা ফিভারে কম্পেয়ার করতে বলা হয়েছে এলিয়াম সেপার সাথে, আর যে থ্রেটেন্ড প্যারালাইসিস অফ ব্রেন, মস্তিষ্কের পক্ষাঘাত হওয়ার আশু সম্ভাবনার ক্ষেত্রে টিউবারকুলিনাম এবং জিকামের সাথে তুলনা করতে বলা হয়েছে। তাহলে এটা অ্যান্সার করলে রিলেশনশিপে চলে যাব, মিনিটটা শেষ হয়ে যাবে স্যার, আর 4-5 মিনিট লাগবে স্যার। আচ্ছা স্যার, মূল ব্যাপারটা হচ্ছে ঘড়ি ঘন্টা ধরে অনেক কিছু হয় না, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কিছুর ব্যতিক্রম হয়ে যায়। একটা বিষয় আমরা এখানে স্কারলেট ফিভারে আক্রান্ত রোগীর মতো দেহ হচ্ছে রক্তিম হয়ে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন ছিল, আমরা মেডিসিনটাকে হচ্ছে একটু ছেড়ে এসেছি। এটা এল্যান্থাস, আপনি গ্যান্ডুলোসা একটা মেডিসিন আছে, আনকমন একটা মেডিসিন। দেখুন, এই মেডিসিনের ব্যাপারটা হচ্ছে স্কারলেট ফিভারের ক্ষেত্রে এই মেডিসিনের হচ্ছে গায়ের রং হচ্ছে বেগুনি রং হয়ে যাবে। গায়ের রং কেমন হবে? বেগুনি রং হয়ে যাবে। এবং মুখ হচ্ছে মেহগনি কাঠ আছে না, আমাদের মেহগনি কাঠ যেটা, কাষ্ঠল যেটা কাঠ, এরকম অনেকটা কালচে খয়েরি হয়ে যাবে, ঠিক আছে? এবং দুর্বলতা সহ দ্রুত মানে ক্ষীণ নয়, খুব সহসায় দেখা যাচ্ছে যে হৃদস্পন্দনটা হচ্ছে কমে যাবে। এবং মাথা ব্যথা সামনের দিকে যদি হয়, মানে সেই ক্ষেত্রে হচ্ছে মাথা ব্যথার সামনের দিকে বেশি থাকে। হ্যাঁ, এইটা ব্যাপারগুলো থাকবে।
আমাদের হচ্ছে এল্যান্থাস হচ্ছে গ্যান্ডোলোসা যে মেডিসিন, সেই মেডিসিনের ক্ষেত্রে এরকম ব্যাপারগুলো থাকবে। আমি এটা নিয়ে আরো বিস্তারিত বলতে চাচ্ছি না, সময় যেহেতু কম, আপনারা ইয়েতেই করছেন। তারপর বইতে একটু জানতে যদি চান তাহলে একটু এর আনকমন মেডিসিন তো একটু বলতাম হয়তো। তবে এই রোগটা যেটা হয় সেটা হচ্ছে রক্তের একটা বিষাক্ততার একটা মানে ইতিহাস থাকে। তাই এর জ্বরগুলো কেমন হবে, ডিপথেরিয়া এবং হচ্ছে মুখ চোখ লাল হয়ে যে জ্বর, সে জ্বরের একটা ব্যাপার থাকে, টাইফয়েড, আমাশয় ইত্যাদি। ইহার এটা মানে এই ওষুধের ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকে। আমি এই ওষুধটা কখনো ব্যবহার করি নাই, কিন্তু আজকে প্রথম আমি মেডিসিনটা পড়েছি আর কি, তাই আর কি আপনাদেরকে এটা একটু ইয়ে করলাম। এটা টনসিলাইটিস এর ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, ফলিকুলার টনসিলাইটিস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অতি দুর্বলতা, অবসন্নতায় এই মেডিসিন আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রস্রাবকালে এখানে অসারে হচ্ছে মল বের হয়ে পড়ে, আমরা এর আগে অ্যালোতে দেখেছিলাম। এই মেডিসিনেও এই লক্ষণটা আছে যে যখন প্রস্রাব করে তখন অসারে মল বাহির হয়ে পড়ে। এটা হচ্ছে আমাদের এই অ্যালান্থাস হচ্ছে গ্যান্ডোলোসা মেডিসিনে আমরা পাই। যে কোনো কঠিন প্রকারে জ্বরে যদি রোগীর গায়ের রং বেগুনি রং ধারণ করে, কি করে, বেগুনি রং ধারণ করে, তবে এই ওষুধটি খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। তবে এটার আর একটা ফার্স্ট এড সিমটমটা হচ্ছে বড় ফুসকার মতো উদ্ভিদ বাহির হয় শরীরে। প্রত্যেক বছরে কালো বা নীল বর্ণের এক প্রকার উদ্ভিদ শরীরে বের হবে, সেগুলি আঙ্গুল দিয়ে টিপলে সেগুলি মিলিয়ে যাবে, কিন্তু আবার ধীরে ধীরে আবার সেটা প্রকাশ পাবে। এটার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হচ্ছে এলাস্থাস হচ্ছে গ্যান্ডুলোসা মেডিসিনের ক্ষেত্রে, আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, আর আমাদের এখানে আরো হচ্ছে দুইটা মেডিসিন সম্পর্কে মনে হয় পার্থক্য করতে বলা হয়েছে, তাই না স্যার? জি স্যার, আরেকটা হলো যে স্যার থ্রেটেন্ড প্যারালাইসিস অফ ব্রেইনে প্যারালাইসিস হওয়ার যদি সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রে টিউবারকুলিনাম এবং জিঙ্কামের সাথে স্যার। আচ্ছা, টিউবারকুলিনামের পেশেন্ট গুলো আমরা যেটা জানি, এদের হচ্ছে যেটা বক্ষপিঞ্জর যেটা হয়, এটা খুব মানে ছোট হয়। হ্যাঁ, অনেকটা দেখা যাচ্ছে কবুতরের যেমন বক্ষপিঞ্জর, এরকম ছোট বক্ষপিঞ্জরের একজন মানুষ, তার পূর্বের ইতিহাস, বংশগত যক্ষার একটা ইতিহাস থাকবে। ঠিক আছে, এদের ব্যাপারটাও হচ্ছে খুব সহসায় ঠান্ডা লাগার প্রবণতা থাকে। এগুলি সব লক্ষণ নিয়ে যদি আমাদের পেশেন্ট যদি মনে যদি করে যে তার হচ্ছে ব্রেনে প্যারালাইসিস হওয়ার একটা ব্যাপার থাকবে, এরকম ব্যাপার নিয়ে যদি আসে, তাহলে আমরা হচ্ছে এই টিউবারকুলিনামের কথাটা ভাবতে পারি। আর জিঙ্কাম মেটালিকামের কথা তো আমি বলেই আসলাম। জিঙ্কাম মেটালিকামের পেশেন্ট গুলো কেমন হয় আমি এর আগে বলেই দিয়েছি কিছুক্ষণ আগে। আবার কি নতুন করে বলবো স্যার? না আবার স্যার, যদি দু চার জিঙ্কাম তো লাইন। বলেনি স্যার, যে পা নাচায় ঘুমের মধ্যেও। পা নাচাই বলতে হাত পা নাড়ে। হ্যাঁ, হাত পা না, পা না না নেড়ে সে থাকতে পারে না। ঠিক আছে, একটা ব্যাপারগুলো থাকে, তাকে যে কোনো কিছু লিখতে দিলে তার হাত কাঁপবে, তার হাত কাঁপবে। আমাদের অনেক বয়স্ক মানুষগুলো আমরা পাবো, যে বয়স্ক মানুষগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে উনাদেরকে কোনো কিছু লিখতে দিলে উনারা সহসায় সেটা লিখতে পারবে না। হ্যাঁ, ওরা লিখতে গিয়ে, বিশেষ করে আমরা দেখবো যে বয়স্ক হয়ে গেছে, ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যে স্বাক্ষর, সে হাত কাঁপার কারণে উনি আর দিতে পারছেন না ভালো করে। খুব বেশি মানে এই সমস্যাগুলো যখন হয়ে দাঁড়ায়, তখন আমরা জিঙ্কামের কথা আমরা ভাবতেই পারি। ঠিক আছে, তবে এদের যে ব্যাপারগুলো আমি বলেছিলাম সেগুলি আবার একটু যদি রিপিট যদি করি, একটু ছোট করে বলি। এরা হচ্ছে দেখা যাচ্ছে এদের জীবনের শক্তি খুব নিস্তেজ, দুর্বল থাকে। এরা হচ্ছে দুর্বল আর কি, নিষ্প্রভ। এদের জীবনের শক্তি দেখা যাচ্ছে খুবই দুর্বলের কারণে স্নায়বিক ক্ষমতা খুব কম। হ্যাঁ, সব কাজে দুর্বলতা। কেমন কেমন দুর্বলতা বলছিলাম, থুতু ফেলতেও সে নিজেকে দুর্বলতা বোধ মনে করে, প্রস্রাব করতে যাবে সেই ক্ষেত্রেও এই কথাগুলো বলেছিলাম, মনে মনে হয় আপনাদের আছে। মাথাটা এপাশ ওপাশ নাড়তে থাকে। ঠিক আছে, এপাশ ওপাশ করতে যখন বিছানায় শুয়ে থাকে। হ্যাঁ, মুখটি একবার লাল হয়, একবার মলিন হয় তার মুখ। তবে আর একটা ব্যাপার থাকে, এরা এমনিতে ফিট হয়ে যায়, সমস্ত শরীর কাঁপতে থাকে, মনে হয় যে ওকে দেখে মনে হয় জ্বরে কাঁপতেছে, কিন্তু প্রকৃত পক্ষে না, তার গায়ে জ্বর নাই। এইরকম ব্যাপারগুলো থাকে। আর
খুব বেশি এদের খিদে থাকে, বলেছিলাম ঠিক কখন 11টা থেকে 12টার সময় তার খিদে থাকে। আমরা জানি সালফারে হচ্ছে 11টার সময় পেটে শূন্যতা বোধ থাকে, আর 11টা থেকে 12টা পর্যন্ত খিদে থাকে। খুব দ্রুত খেতে পারে না, ঠিক আছে, খুব দ্রুত খেতে পারে না। এবং যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে সেই ক্ষেত্রে ভাত যে মুখে তুলে খাবে, হাত তো কাঁপার কারণে সে তুলেই খেতে পারে না, ঠিক আছে, ভাত পড়ে যায়, এরকম প্রবণতাগুলো থাকবে। এরকম সবকিছু লক্ষণ মিলিয়ে মস্তিষ্কে যদি পক্ষাঘাতের ঘটনাগুলো থাকে, তাহলে আমরা ইনকাম, মেটাল ইনকামের কথা ভাবতে পারি। জি স্যার। ধন্যবাদ স্যার। আমরা রিলেশনশিপে চলে যাচ্ছি। ইট অ্যান্টিডটস পয়জনিং উইথ রাস্টক্স অ্যান্ড স্টিং অফ ইনসেক্ট। রাস্টক্সের বিষাক্ততা এবং পোকামাকড়ের দংশনে প্রতিষেধক হিসেবে এটা কাজ করে। রাস্টক্সের অ্যান্টিডট হিসেবে কাজ করে এবং পোকামাকড়ের দংশনে প্রতিষেধক হিসেবে কাজ করে। ইফেক্টস দি রাইট সাইড মোস্ট। এফেক্টস দি রাইট সাইড মোস্ট, এটা ডান পাশটা বেশি আক্রান্ত হয়, ডান দিকটা। এনিমিক্যাল টু লেকেসিস, এটা লেকেসিসের সাথে শত্রুভাবাপন্ন মেডিসিন। তো এই পর্যন্তই ছিল। আমরা একটু ফার্স্ট গ্রেড সিমটম, সেকেন্ড গ্রেড সিমটমগুলো দেখি, আমরা রেমেডিটা শেষ করে দিব। আমরা নন্দনাথ স্যারের 4 কথা তো দেখেছি। হৃৎপিণ্ডের দুর্বলতা ও শ্বাসকষ্ট, প্রাতকালে মুখ ধুইবার সময় নাক দিয়ে রক্তপাত, রাত্রে নাক বন্ধ হয়ে যায়, ঋতুকালে ভেদবমি, আর তার যে ভেজা ঠান্ডা জলবায়ু, ভেজা পোলট্রিস, ভেজা মানে পানিতে ধুলে মানে তার ঠান্ডা বৃদ্ধি পায়, আর মেয়েদের ঋতুকালে বৃদ্ধি পায়, এবং উপর হয়ে শুইলে তার উপশম, এটা অ্যাসিটিক অ্যামিসিনামে আসে। আর ব্যথাযুক্ত পাশে চেপে শুইলে উপশম, পাঁচিলাতে রয়েছে শুষ্ক আবহাওয়া উপশম। তাহলে আর এখানে আমাদের আরেকটা ফার্স্ট গ্রেড রয়েছে, ওয়ান ওয়াশিং দি ফেস, যেটা নরেন্দ্রনাথ স্যার বলেছেন, সকালবেলা হাত মুখ ধৌত করলে বাম নাক থেকে রক্ত পড়ে এবং খাবার খাওয়ার পরে রক্ত পড়ে। আর স্টপিং অফ নোজ মোস্টলি এট নাইট, রাত্রে নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে অবশ্যই জেগে থাকতে হয়, এটা মনে রাখবো। আর থ্রট হলো ওয়ান দি নোজ ইজ স্টপড আপ, চাইল্ড ক্যান নট স্লিপ বিকজ ইট ক্যান নট গেট, মানে ডিপথেরিয়া স্কারলেট জ্বরের সময় যখন নাক বন্ধ হয়ে যায় তখন শিশুরা শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ার জন্য তারা ঘুমাতে পারে না। আর এখানে ফিমেল জেনেটিলিয়াতে হলো যে ঋতুস্রাব শুরুর পূর্বে কলারার মতো লক্ষণ দেখাতে, ভবিষ্যৎ বিরেট্রামের সাথে পার্থক্য করব। আর এখানে আর এটুকুই ছিল, আর ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড সিমটম নেই। তাহলে এখানে শেষ করে দিচ্ছি স্যার। জি স্যার। এ তো স্যার মানে মেডিসিন পড়তে পড়তে তো রাত্রি অনেক হয়ে গেল, অনেকে মনে কষ্ট নিয়ে দেখা বেরিয়ে গেলেন, হয়তো দেখা যাচ্ছে। না স্যার, আমি আছি তো, আমি আছি স্যার লাইনে। দাদা আপনার তো না থেকে উপায় নাই স্যার, আপনি না থেকে কই যাবেন, আমাদের স্যারে আপনি দেওয়ার মতো ইয়ে আছে স্যার, কেউ আছে আপনার? স্যার আচ্ছা, জি জি, তাহলে ঠিক আছে না? জি জি, তাহলে সবাই ভালো শুনেন স্যার। থাকবেন স্যার, শেষ করে দিই তাহলে। জি স্যার, শেষ সবাই করে ভালো দেন স্যার। থাকবেন ভালো ইনশাআল্লাহ। থাকেন আমরা স্যার। সবাই সবার জন্য দোয়া আসসালামু করব আলাইকুম। ইনশাআল্লাহ। তার আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। শুভরাত্রি স্যার, ভালো থাকেন।